বাবুল রশিদে আজকে যখন আমি যেই চেয়ারে বসছি, এই চেয়ারে বসার পরে আজকে বাবুল রশিদ সেঞ্চুরি হচ্ছে। এই গত 2 বছর ধরে বাবুল রশিদে এত এত মানুষের সাথে বসলাম, এত এত টপিক নিয়ে গল্প করলাম। তো বেসিক্যালি কি বাবুল রশিদ তো যদি আমি বলি এটা একটা ইন্টারভিউ শো। তো আমি যে যে এত এত মানুষের ইন্টারভিউ করি, কেন করি? মানে বাবুল রশিদ তো আসলে কি হয়, সপ্তাহে একটা শুটিং করি, কিন্তু এর বাইরেও এত হাজার হাজার মানুষের ইন্টারভিউ করা হয়েছে পুরো জীবনে। মানে জীবন ধরে করার মতো কাজ আসলে একটাই করছি, কিন্তু তো আসলে লাভটা কি? তো এটা কি এক ধরনের ব্র্যাগিং, বা এটা কি খুব মানে আনন্দদায়ক কোনো ঘটনা? তবে কেন করি? তো এই জন্য আমার মনে হলো যে বাবুল রশিওর এই যে 100তম এপিসোডটা হইতে পারে আসলে আমার এই ইন্টারভিউয়ের উপরেই, কারণ এটা তো আসলে এখন আমার জন্য এক ধরনের ব্যাধির মতো হয়ে গেছে। এখন এই টপিকে কথা বলার জন্য আমার কাছে মনে হয়েছিল যে দুইজন লোক খুব মানে যে আমাকে এই বিষয়গুলোতে খুব আলাপ করতে পারে। একটা হচ্ছে প্রমা। তো প্রমা রিসেন্টলি আবিষ্কার করছে অন্য অনেক মানুষের মতো আমি একজন খারাপ মানুষ, ফলে প্রমা আমাকে অ্যাভয়েড করা শুরু করছে, ফলে প্রমা বাদ। এর বাইরে বাকি থাকলো তাকভির রেজা অর্নি। ওকে আমি অনেক পছন্দ করি। মূলত পছন্দ করার দুইটা কারণ। একটা কারণ হলো যে ওর সেন্স অফ হিউমার চমৎকার, আমি হিউমারাস মানুষদের খুব পছন্দ করি। আর দ্বিতীয় কারণটা আসলে ও নিজেই, ও দেখা গেছে যে আমি যখন সোহাগ ভাইয়ের ওখান থেকে চলে আসছি, সেখানে শত শত মানুষের সাথে ঘনিষ্ঠতা থাকলেও কেউ যোগাযোগ রাখে নাই, কিন্তু ও কেন জানি যোগাযোগ রাখছে। ফলে এই ব্যাপারটা আমাকে আনন্দ দিচ্ছে, এবং ওর সাথে দেখা যাচ্ছে নানা প্ল্যান ট্যান শেয়ার করি। ফলে 100তম এপিসোডে গল্প করার জন্য তাকভির একজন ভালো রিসোর্স সে জায়গা থেকে আসছে। তো এই জন্য আজকে আমাদের সিট বদল হয়ে গেছে, তাকভির ওই সিটে, আমি এই সিটে। বাকি আলাপ দেখি তাকভির আসলে কী জানতে চায়, যেটা আসলে অন্যদের জানা উচিত। তাকভির, তুমি শুরু করো। জি ভাই, আমাদের তো মূলত আজকে ইন্টারভিউ নিয়ে আলোচনা হবে। আমরা ইন্টারভিউর মধ্যেই আসলে ইন্টারভিউর আলোচনা করব। তো পরবর্তী আলোচনার ক্লিয়ারিটির জন্য আমরা শুরুতে একটু মানে ইন্টারভিউ বলতে আমরা কি ইন্টারপ্রেট করব সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। মানে ইন্টারভিউ বলতে আপনি কি মিন করেন? আমি চ্যাটজিপিটিতে শুরুর আগে দেখতেছিলাম যে অ্যাক্টিভ লিসেনিং আর ইন্টারভিউয়ের মধ্যে আসলে পার্থক্য কী। তো এখানে 4টা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে ইন্টেন্ট পারপাস, আর একটা হচ্ছে স্ট্রাকচার, আর একটা হচ্ছে ফোকাস, আর লাস্ট যেটা সেটা ভুলে গেছি মানে করোনার পরে এখন হয়ে গেছে। তো দেখলাম যে এই ইন্টেন্ট এবং পারপাসের ক্ষেত্রে বা গোলের ক্ষেত্রে, অ্যাক্টিভ লিসেনিং এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে দুটাই আমি কিছু কিছু ম্যাচ করতেছি। ইন্টারভিউয়ের কিছু জিনিসও আমার ওইখানে দেখে ম্যাচ করে, আবার অ্যাক্টিভ লিসেনিংয়ের ক্ষেত্রেও কিছু ম্যাচ করে। এই জন্য আমি আমার যে জার্নিটা, এটাকে আমি যদি ইন্টারভিউ বা অ্যাক্টিভ লিসেনিং বাদ দিই, আমি যদি জাস্ট ইনকোয়ারি বলি, ইনকোয়ারি বললে মেবি বেটার জিনিসটা ইন্টারপ্রেট হয়। যে আমি বেসিক্যালি কী চাই, আমি বেসিক্যালি চাই হচ্ছে একজন মানুষের থট প্রসেস বোঝার চেষ্টা করি, এবং সে আসলে তার যে যাপিত জীবনটা আসলে সে কীভাবে যাচ্ছে এইটা বোঝার চেষ্টা করি। আমার কিন্তু তাকে জাজ করা, সে ভালো মানুষ না খারাপ মানুষ, সে ইন্টেলিজেন্ট না গর্ধব, এইগুলো আসলে আমার অ্যাবসলিউটলি কিছু ম্যাটার করে না। আমার কোনো একটা মানুষ দেখলে শুধু বোঝার ইচ্ছা হয় যে সে আসলে এই যে এই মানুষটা সে কীভাবে হইল, এবং সে আসলে এই পার্টিকুলার একটা সিচুয়েশনে সে আসলে কীভাবে রেসপন্স করে, এই জিনিসগুলো জাস্ট বোঝার চেষ্টা। তো এইটা বলতে পারো এক ধরনের সেলফ এক্সপ্লোরেশন জার্নি। সেই জার্নির প্রসেসে অ্যাক্টিভ লিসেনিংটাকে লিসেন করার পদ্ধতি হচ্ছে যে তুমি তারে একটা গল্প টাইনা নিতে হবে। গল্প টাইনা নিতে হলে তোমাকে যেটা হবে যে বিভিন্ন প্রশ্ন করতে হবে গল্পের পরে পরে, এরপরে কী হলো। মানে আমরা যখন গল্প শুনি মানুষের, তুমি যদি আদিম যুগের মানুষের যে প্রবণতা দেখো, মানুষ কী হইল, যখন গল্প শুনতো একজন মানুষ গল্প বলতো, বাকি সামনে বসে থাকতো। তো গল্পটা আগাইতো কিভাবে? সে অনেক দিন আগে এক রাজা ছিল, তার ছিল একটা বিরাট রাজপ্রাসাদ, তারপর কি হলো? তো এই যে তারপর কি হলো বলার মতো যে মানুষটা, তুমি বলতো আরো আমি গল্পের আসরে হচ্ছে সেই তারপর কি হলো মানুষটা, আমি কখনো ওই গল্প বলা মানুষটা ছিলাম না, ওই জায়গা থেকেই বলতে পারো। তো এই জন্য তোমার প্রশ্ন যেটা বলি যে ইন্টারভিউ এটা একটা সাধারণত ফর্মাল ব্যাপার, যেখানে একটা পারপাস থাকে, একটা গোল থাকে। আমারও পারপাসের গোল আছে, বাট আমার যে আলাপটা এখানে পুরোটা ইনফর্মাল। সো যেহেতু এটা একটা ইনফর্মাল ইনকোয়ারি, সেই জন্য এইটাকে ইন্টারভিউয়ের জায়গায় ওইভাবে দেখলে মনে হয় বেটার হবে। আচ্ছা, এইখানে আমি আরেকটু ক্লিয়ার হইতে চাই। সেটা হচ্ছে যে
বিভিন্ন ফরম্যাটে তো কথা বলা হয় মানুষের সাথে আপনার, মানে সেটা চাকরির ভাইবা বোর্ডের ইন্টারভিউ হইতে পারে, আড্ডার জায়গায় হইতে পারে, চায়ের স্টলে হইতে পারে, বা আপনি একদম অ্যাপয়েন্টমেন্ট নিয়েও হচ্ছে অনেকের সাথে দেখা করেন, বা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে আপনার সাথে দেখা করে, সবগুলোই তো ইন্টারভিউর মধ্যে ফেলতেছেন। এইরকমভাবে হচ্ছে ওভারঅল মানে ইন্টারভিউ টাইপ যদি বলে আপনার কাছে আপনার ইন্টারভিউয়ের যেই আলোচনা সেইখানে টাইপ কি টাইপের মোটামুটি আছে বলে মানে কি আমরা তাহলে ওই অনুযায়ী হচ্ছে গল্প মানে কথা আগাবো। হ্যাঁ, একটা টাইপ তো ভার্চুয়াল, মানে হোয়াটসঅ্যাপে আমি খুবই অ্যাক্টিভ। হোয়াটসঅ্যাপে আমি নানা ধরনের মানুষজনকে মেসেজ দিই, তাদের সাথে গল্প শুরু করি, অনেকগুলো গ্রুপ খোলা আছে। তো ওই জন্য হোয়াটসঅ্যাপে যেটা মানে ভার্চুয়াল ডিসকাশন যেটা, সেইটাকে তুমি একটা বলতে পারো। ইভেন আমি যে চিঠি দেখি, চিঠিকেও তুমি এক ধরনের বলতে পারো রিটার্ন ইন্টারভিউ। হ্যাঁ, মানে ওখানে আমি যে চিঠিগুলো দেখি সেখানে দেখা যাচ্ছে আমি সাধারণত তার কাছে বিভিন্ন জিনিস জানতে চাই, সেইটা কি চিন্তা করতেছে, ওইটা চিন্তা করতেছে। যদিও চিঠিগুলো বেশিরভাগই মেয়েদের দেখি, বাট স্টিল আমি ওখানে আসলে তার ব্যাপারে আমার ফিলিংস বা ইমোশন কি, তার জন্য আমি কত ব্যাপারে এই সমস্ত কথাবার্তা সাধারণত থাকে না, বরং তার এই ব্যাপারটা, ওইটা ঘটনা, ওইটা নিয়ে তার কী চিন্তা, এই ধরনের নানা ব্যাপারে তার জানতে চাই। ফলে চিঠি এইটা একটা ইন্টারভিউয়ের ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে বিভিন্ন মানুষজনের সাথে আমি যখন দেখা করি সেখানে গিয়েও তার সাথে লম্বা সময় তার কাছে জানার চেষ্টা করি। অথবা দেখা যাচ্ছে যে আমি নানা ধরনের উৎসব করি, তুমি এসব অনেক ধরনের উৎসব তুমি নিজেও কন্ডাক্ট করো, তো এইখানে যে অ্যাটেন্ডেন্স আসে এদের প্রত্যেকের সাথে আমার যে আলাপটা, এই আলাপটা এখানে দেখা যাচ্ছে আমি সাইলেন্ট ইন্টারভিউ করি। মানে ওইখানে হয়তো আমি নিজের তেমন কিছু জিজ্ঞেস করি না, কিন্তু আমি প্রত্যেকের অ্যাক্টিভিটি খেয়াল করি, প্রত্যেককে করি। ফলে এটা কোনো একজন বুদ্ধিমান মানুষ বা খুব প্রাইভেসি সচেতন মানুষ, সে হয়তো মনে হয় যে সে তোমাকে ভীষণভাবে জাজ করতেছে, আমাকে তো সে গিনিপিগ ভাবতেছে। ফলে এই ধরনের একটা অস্বস্তির কারণে অনেকে আমার সাথে করতে পছন্দ করে না, মানে আমার সঙ্গ পছন্দ করে না। এই জন্য দেখা যাচ্ছে যে তারাও একসময় আমাকে অ্যাভয়েড করা শুরু করে। বাট স্টিল এটা এক ধরনের ইন্টারভিউ প্রসেস। আর একটা তুমি যেটা বলতেছিলে যে এই জব ইন্টারভিউ, যেহেতু আমি একজন HR কনসালটেন্ট হিসেবে বিভিন্ন কোম্পানির রিক্রুটমেন্টের সঙ্গে ইনভলভ থাকি, ওইটা একটা ব্যাপার থাকে, প্লাস এক্সিট ইন্টারভিউ করি, সেটা একটা ব্যাপার থাকে। আবার দেখা যাচ্ছে অনেকে আমার কাছে সাথে করে কি বলে মেন্টরশিপ নেয়। তো এরা হ্যাঁ না কাউন্সিলিং, মেন্টরশিপ, কাউন্সিলিং এটা একটা সাইকোলজিক্যাল টার্ম হয়ে গেল। মেন্টরশিপ বলতে মূলত তার থট প্রসেস ডেভেলপমেন্ট বা তার লাইফস্টাইল ডেভেলপমেন্ট বিষয়ে আমি তখন আমি বিভিন্নভাবে তাকে ডেভেলপ করার চেষ্টা করি, তাকে বোঝার চেষ্টা করি, অ্যাসাইনমেন্ট দিই, ওইটা এক ধরনের ইন্টারভিউ প্রসেস। আর একটা হচ্ছে কিছু মানুষ আছে লোনলিনেসে ভুগে, তারা নিজেরাই আমার সাথে দেখা করে আমাকে তাদের জীবনের গল্প বলে, সেইটা একটা ইন্টারভিউ প্রসেস আছে। আর একটা ইন্টারভিউ প্রসেস হচ্ছে যে কিছু মানুষ আছে যে সে মনে করে যে তার একটা থট প্রসেস অ্যানালাইসিস করা দরকার, যে সে মানুষটা আসলে কীরকম, তো তখন তারা দেখা করে তাদের থট প্রসেস অ্যানালাইসিস করে, এটা একটা ইন্টারভিউ প্রসেস। আবার আমি নিজে যদি কারোর প্রতি ইন্টারেস্টেড ফিল করি, আমি তখন তার সাথে দেখা করার চেষ্টা করি। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় থার্ড পার্টি, মানে দেখা যাচ্ছে যে কী বলে, ধরা যাক তুমি যখন আসো, বেশিরভাগ সময় তোমার সাথে আমার মামিতাও আসে না, তো মামিতাটা তো আমি চিনি না, তো ও কিন্তু বেসিক্যালি তখন কি হয়, তোমার সূত্রে সেও তখন আবার একটা ইন্টারভিউ প্রসেসের অংশ হিসেবে থাকে, এরকম আর কি। মানে যে যতগুলো বললাম, কয়টা বললাম না, মানে এটা কাউন্ট করা জরুরি না, আমি জাস্ট মানে ভাইবটা বোঝার চেষ্টা করলাম যে সো বলতে পারো যতক্ষণ আমি জেগে থাকি মোটামুটি ইন্টারভিউ মধ্যে আমি আর কি করলাম যে ওভারঅল হচ্ছে আপনার টোটাল টাইমের যতক্ষণ হচ্ছে বিভিন্ন ওয়েতে কমিউনিকেশন হয়, এটা ভার্বাল হইতে পারে, নন ভার্বাল হইতে পারে, অবজারভেশন হইতে পারে, সবই আপনি হচ্ছে ইন্টারভিউয়ের ক্যাটাগরিতেই ফেলতেছেন। তো মানে এইভাবে চিন্তা করলে তো আপনার হচ্ছে ঘুমের টাইম বাদে পুরো টাইমই ইন্টারভিউর মধ্যে যাই কাইন্ড অফ। হ্যাঁ, মানে যেহেতু জিনিসটা পারপাসফুলি করি, মানে যেহেতু আনকনসিয়াসলি পারপাসফুলি করি, এইজন্য এটাকে তুমি অন্যদের চেয়ে আপনার এখানে ডিফারেন্সটা, এইজন্য আমি ইন্টারভিউ শব্দটা ব্যবহার করলাম আপনার, কারণ এটা একটা ফর্মাল ব্যাপার থাকে, এইজন্য আমি এটাকে বললাম ইনফর্মাল ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন। সো সহজভাবে বললে এটা এক ধরনের মানে সেলফ এক্সপ্লোরেশন ইন ডিফারেন্ট ফর্ম। যখন আমি বই লিখি, বই লেখার সময়টা বাদে আর যখন ঘুমাই, এটা বাকি সময় মোটামুটি ওই প্রসেসের মধ্যেই থাকি। ইনফ্যাক্ট যখন লেখালেখি করি, লেখালেখিও তো আসলে ওই ধরনের বিভিন্ন জায়গা থেকে যে কন্টেন্ট নিচ্ছি বা রিসোর্স নিচ্ছি, সেটাই আসলে রিটেন ফর্ম, ওইটা একদম ডকুমেন্টেশন বলতে পারো। লেখালেখির মধ্যে করার সময় ভাই হচ্ছে আপনার মানে ওইটাও সেলফ
ইয়ে হয় না, ইন্টারভিউ হয় না, মানে নিজের সাথে নিজে হ্যাঁ কথা মানে বলা তুমি যদি টাইপের। আমার বইগুলো পড়ো, আমার বইগুলো কিন্তু ন্যারেশন স্টাইল কি হয়, হ্যাঁ। ন্যারেশনের স্টাইলে দেখা যাচ্ছে আমার সাথে কেউ না কোনো একটা ক্যারেক্টার কন্টিনিউয়াসলি আর্গুমেন্ট থাকে, সে একটা ডিবেট করতেছে, আমি একটা ডিবেট করতেছি, ফলে আমার বইগুলো কিন্তু খুব একটা যে সুখপাঠ্য তা কিন্তু না, ওইটা একটু চিন্তাশীল লোকজন না হলে ওই বইগুলো সাধারণত পড়ে না, এই জন্য আমার বইয়ের রিডারও মনে না। কিন্তু তুমি যখন ন্যারেশন স্টাইলটা দেখো, ন্যারেশন স্টাইল কন্টিনিউয়াসলি কোনো না কোনো একটা ক্যারেক্টার থাকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, একটা ক্যারেক্টার থাকে, সে দেখা যাচ্ছে বিভিন্ন একটা আইডিয়া প্রপোজ করতেছে, আমি সেটার কাউন্টার দিচ্ছি, আবার আমার এসে দুমড়ে মুচড়ে দিয়ে নতুন কিছু একটা বলতেছে, অলওয়েজ একটা ডায়ালগ মোডে আমার ন্যারেশন স্টাইল থাকে। সো ওইটাও বলতে পারো যে একটা মানে ইন্টারভিউয়ের ওই ঈদ থেকেই, মানে আমি যে ক্যারেক্টারগুলো বানাই, ক্যারেক্টারগুলো মূলত আসলে আমি ইন্টারভিউই করি। যেহেতু পারপাসফুলি করেন এটা, আর হচ্ছে ওই ওয়ার্ডিং যেটা বললেন ভাই, কি ইনকোয়ারি, ইনফর্মাল ইনকোয়ারি, ওইটা মানে ওইটা আমরা ইন্টারভিউ বলেই চালাই, তাহলে কথা বলতে মানে সুবিধা হবে। ইনফর্মাল ইনকোয়ারি আবার অনেক বেশি ফর্মাল ইয়ে আসতেছে, ভাইব আসতেছে। তো আমি যেটা আর কি এখন জানতে চাই যে এই যে এইটা পারপাসফুলি করতেছে, এইটা তো হচ্ছে অন্য যারা মানে একইভাবেই ধরেন লাইফস্টাইল আছে আমাদেরও, আমরা হয়তো পারপাসফুলি ওই জিনিসগুলো অবজার্ভ করতেছি না, বা ইন্টারভিউ বললে হচ্ছে এইটা মানে ওই সেগমেন্টটাকে আমাদের লাইফে অ্যাড করতেছি না, এই জায়গায় ডিফারেন্সটা। সো এই মানে পারপাসফুলি এটা করার কারণটা হচ্ছে যদি একটু ব্যাখ্যা করেন। এটা জানি না, এটা সম্ভবত জন্মগত কোনো ব্যাপার হইতে পারে, কারণ হলো যে আমি এটা তো প্রথম শুরু হয়েছিল উদ্ধৃতি কালেক্ট করা থেকে, মানে কারো কথা পছন্দ হবে সেটা খাতায় লিখে রাখা শুরু করছিলাম, এটা তো সেই একদম প্রাইমারি স্কুলের দিন। কারো বলতে কি মানে বিখ্যাত কেউ না, যে কেউ আশপাশের কোনো মানুষের, আচ্ছা মনে করো যে আমার চাচা মামা বন্ধু বান্ধব, ওই সময় কারো কোনো কথা খুব পছন্দ হয়েছে, কোনো শব্দ পছন্দ হয়েছে, সেগুলো টুকে রাখতাম। আর এরপর যখন ক্রিকেট খেলা দেখা শুরু করলাম, মানে আমার ইন্টার লাইফে ক্রিকেট এত পাওয়ারফুল, এটার একটা বড় কারণ হলো যে এই যে ক্রিকেট খেলা শুরুর আগে যে একটা হয় না, টসের যে ইন্টারভিউ করে, তো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন হয়, ওইটা আমাকে খুব মানে ইনফ্লুয়েন্স করছিল খুব বাচ্চা বয়সে। তো ওইটা একটা বড় রিজন হইতে পারে যে খেলার বয়সে শুরু করতে করতে জিনিসটা এমন আনন্দ পাওয়া শুরু করলাম। এরপর যেটা হলো যে আমার আসলে মানুষের সাথে, তুই যদি খেয়াল করো আমি বড় গ্রুপে খুব একটা কথা বলতে পারি না, বা আমাকে যদি বক্তৃতা দিতে হয় আমি সবসময় বলি যে হ্যাঁ, যদি আমার বক্তৃতা দিতে পারে আমি বলি কিছু জানা থাকলে প্রশ্ন করলে সেটা অ্যান্সার দিতে পারি, কিন্তু নিচ থেকে বলতে হলে তখন কিছু হয় না। সো এটা করতে করতে এমন অভ্যাস হয়েছে যে আমি ওয়ান টু ওয়ান আলাপের বাইরে বড় গ্রুপে একেবারেই কমফোর্ট ফিল করি না, এবং ওয়ান টু ওয়ান আলাপও সাধারণত যদি না হয় মানে প্রশ্ন করতে বেশিক্ষণ না পারি, তখন সেই আলাপও বেশি দূর আগায় না। ফলে এখন যেটা হয়েছে যে আমার পুরো লাইফই ঠিকই আছে হচ্ছে প্রশ্নবোধক আর একটা কি যে বিষয়বোধক, এই দুটা চিহ্নের বাইরে আমার লাইফে আসলে আর কোনো চিহ্ন নাই, চিহ্ন। হ্যাঁ মানে তুমি যদি সেমিকোলন চিন্তা করো, ফুল স্টপ চিন্তা করো, কমা চিন্তা করো, আর কোনো চিহ্ন আসলে আমার মানে আমার লাইফে আটকায় না, মানে আমার লাইফে আর কোনো জ্যোতি চিহ্নই নাই। আমার সকল জ্যোতি চিহ্ন এই বিস্ময় চিহ্ন আর প্রশ্নবোধকের মধ্যে শেষ হয়ে গেছে। আচ্ছা, এইখানে ছোটবেলা একটা ঘটনা বললেন যে যেহেতু ওই এগুলো লিখে রাখতেন কথা বা শব্দ, ওইগুলার মানে কি ওই কালেকশন কি আছে বা কি অবস্থায় আছে, মাথায় আছে কিনা? আমার 7-8টা ডায়েরি ছিল, সেগুলো বুয়েটের যে আমার বুয়েটের হল ত্যাগটা তো সুখকর ভাবে হয় নাই। আমি যেহেতু আমার বুয়েটে এক্সট্রা সময় থাকতে হয়েছে, আমার এক টার্মে মানে এক্সট্রা 2 টার্ম থাকতে হয়েছে। তো বুয়েটের নিয়ম হলো তুমি গ্র্যাজুয়েশনের পরে এক্সট্রা 1 টার্ম থাকতে পারবা, এরপরের টার্মে তুমি আর থাকতে পারবে না, তোমার সিট বাতিল হয়ে যাবে। তো আমার যেহেতু এক্সট্রাই হয়েছিল, তো আমি ওই 6 মাসে ছিলাম হলো মানে বাতিল ইয়েতে, মানে সিট বাতিল হওয়ার পরেও আমার ওই রুমে যেহেতু হয় নাই, অ্যালোটেড হয় নাই, এই জন্য আমি ছিলাম। এবং যেহেতু আমার নাটকে আমার হলের যে ক্লার্ক ছিল সে অ্যাক্টিং করছিল, ফলে সে আমাকে পছন্দ করতো এবং সে করছিল যে সমস্যা নাই, সে আমি থাকতে পারবো, আপাতত অ্যালটমেন্ট দিবে না। কিন্তু যেটা হয়েছে যে পরবর্তীতে একজনকে অ্যালটমেন্ট দিয়েছিল এবং সে মোটামুটি ঢাকাই থাকতো, ফলে সে খুব একটা হলে টলে থাকতো না। প্রভোস্ট আসছে একটা চেক করতো, প্রভোস্ট আসছে এই জন্য সে হচ্ছে সিট যাতে বাতিল না হয় এই জন্য হলো সে ওই দিন আসছিল। তো প্রভোস্টটা এসে জিজ্ঞেস করছে এই রুমে কে কে থাকে, তো সবাই বলছে আমরা এই থাকি। এখন ওই ছেলে তো ফার্স্ট ইয়ারে পড়ো, তো বোকা, ও সততা বসত বলছে স্যার এখানে আর একজন ভাই থাকে, উনি তো আসলে চাকরি করে, উনি শুধু রাতে এসে থাকে। তো প্রভোস্ট বলে কি চাকরি করে, তাও হলে থাকে?
পরে আবার বিছানা তোষক টোষক সব কিছু আটক করে নিচে করে রেখে দিছে। তো ব্যাপারটা আমার কাছে খুব ইনসাল্টিং লাগছিল, এবং এরপর থেকে আসলে আমি কখনো আমার হলে মানে ওইখানেই ছিল জিনিসপত্রগুলো, মানে ওই ডায়েরি টায়েরিগুলো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো নেওয়া হয়নি? না না, এই জন্য আমার হলের কোনো জিনিসপত্রই আমি নিই নাই, শুধু আমার একটা ল্যাপটপ ছিল। এই ল্যাপটপটা তাও পরবর্তীতে আমার সিনিয়র রুমমেট সে নিয়ে গেছিলো। মানে আমার জিনিসটা এত অপমানসূচক লাগছে যে একবারে তোমার, মানে আমি তো কোনো ডিফল্টার না, তাই না? সিস্টেমের মার পাচ্ছে, হ্যাঁ, মানে একেবারে তোমার তোষক টোষক সব ক্রসফায়ারে পড়ে, মানে ক্রোক করে নিচে যাইতে হবে, মানে জিনিসটা আমার কাছে খুব মনে হয়েছে। তো এই জন্য যে ওই টার্মটা কোন সময় ছিল ভাই, মানে যে শব্দ কালেক্টর, মানে বয়সের বা ক্লাসের হিসাবে যদি বলি কত বছরের দিক? ওইটা 1-2 ওই সময় 1-2 থেকে, মানে হচ্ছে 6-7 বছরের দিক থেকে। হ্যাঁ, তো ওই জন্য ওইখানে অনেক জিনিসপত্র আমার সংগ্রহ ছিল। তো ওইখানে আমার হলে থাকা যে ডায়েরিগুলো ছিল সবই আসলে গায়েব হয়ে গেছে, আমি তো আর কখনো যাইনি। আচ্ছা, তারপরে হচ্ছে বলতেছিলেন যে ক্রিকেটের একটা ইম্প্যাক্ট ছিল ভালো, মানে ক্রিকেটের ওই যেহেতু, মানে আমি যেটা এখানে একটু মানে বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায়, এবং অ্যান্সার তো এক একজন এক এক কোশ্চেনের এক একভাবে দেয়, এই জিনিসটা আপনার এক্সাইট করে। হ্যাঁ, ওই বয়সের জিনিসটা খুব মজার না, মানে এখনো মানে একই ওই থিমেই এক্সাইটমেন্টটা আপনার কাজ করে। তো এই জিনিসটা হচ্ছে ক্রিকেট দেখে আপনার তো মানে ক্রিকেট, মানে তারপরে এই ক্রিকেটের ওই কমেন্ট্রি বা ধারাভাষ্য তো না, ইন্টারভিউয়ের যে পার্ট বা সাংবাদিকতা, এই টাইপের সাংবাদিক হলে তো আপনি আরো ভালো মানে অফিসিয়াল ইন্টারভিউ করতে পারতেন, বা দেখা যাইতো যে ইন্টারভিউয়ার হিসেবে এখন যারা অনেক নাম করা এরকম কেউ একজন হইতে পারতেন। ওইরকম কিছু প্ল্যান করছিলেন কিনা? না, মানে আমার এই কথাগুলো তো আমি আগেও বলছি, আমার তো বেসিক্যালি গৌতম বুদ্ধের লাইফ পড়ার বায়োগ্রাফি যেহেতু 8-9 বছরে পড়ছিলাম, আমার তো আসলে প্ল্যান ছিল যে 30 বছর বয়সে চলে যাবো আশ্রম তো দেখেও আসছিলাম। এটার কারণে আমার ওই এক বায়োগ্রাফি পড়ার কারণে আমার পুরো লাইফই তো আসলে উলট পালট হয়ে গেছে। বিয়ে করবো না, বিয়ে করে ফেলছি, হাবি যাবি, মেলা কিছু হয়ে গেছে। তো ওই এক বায়োগ্রাফি আমার জীবনের তো খুব বৈশ্বিক চিন্তা ভাবনার ব্যাপারে অনেকটা। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে আমি তো আসলে কখনো এরকম কোনো প্ল্যান ট্যান করি নাই। এরকম প্ল্যান ট্যান করতে না করতে করতে হঠাৎ করে দেখি কোথা দিয়ে যেন বয়স অনেক বেশি হয়ে গেল, এরপর তো সমুদ্রে পড়ে গেছে, এই জন্য প্ল্যান ছিল না। কিন্তু যেটা হয়েছে যে ওই ছোটবেলা থেকেই জানতাম রাইটার হব, এই জন্য হয়তো যত যাই করি ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমি বই দেখি। হ্যাঁ, বইয়ের পার্ট যেহেতু চলে আসলো, মানে আলটিমেটলি তো ইন্টারভিউ যেগুলো বা আপনার এই অবজারভেশন যেগুলো, এগুলো তো মানে বইয়ের কন্টেন্ট হিসেবেই কনজিউম করেন আপনি, মানে কনজিউম বলতে অবজার্ভ করেন, বা হচ্ছে আপনি ওই যে যেটা বললেন ইনকোয়ারি, এটা করেন হচ্ছে মানে বইয়ের কন্টেন্টে, মানে কোনো একটা বইয়ে যাবে হয়তো, যেহেতু একটা থট আসলো ওই আলোচনা থেকে। তো মানে এইটা হচ্ছে কি বলে এটার, জার্নালিং করেন কীভাবে বা মনে রাখার ব্যাপারটা। সাপোজ আজকে আপনার যার সাথে আড্ডা হয়েছে, এই আড্ডাতে আপনার যে মানে কি একটা ইনসাইট পাইলেন, এইটা কোন বইয়ে কোথায় যাবে, বা এইটারে আপনি করবেন না, শোকেজিং করবেন কোথায়? শোকেজিং এর জন্য তো হোয়াটসঅ্যাপ আলাপগুলা। আচ্ছা, ওই এই কি হয়, ধরা যাক যে আমি কারোর সাথে আলাপ করতেছি, তখন ওই আলাপের মধ্যে হচ্ছে এই রেফারেন্সগুলো ঢুকে যায়। যে সাপোজ আজকে দুপুরে তাকবীরের সাথে আলাপ হইলো, তাকবীরের সাথে তো একটা প্ল্যান করতেছি যে আমরা একটা নতুন করব, মানে 5 মাসে 5 জেলায় ঘুরবো, প্রত্যেকটা খাবার করব। তো তখন সে বলে কিভাবে করবা, তখন পুরো জিনিসটা বলি। ফলে আমার ওই প্রত্যেকটা চ্যাটিং বেসিক্যালি ওই আমার আইডিয়াগুলোর ডকুমেন্টেশন। পরবর্তীতে যেটা হয় যে আমি যখন কোনো একটা বইটই লেখার চেষ্টা করি, চিন্তা করি, তখন এই বিভিন্ন চ্যাট ঘাটি যেখান থেকে কোনো ইনসাইট টিসেট আছে যেটা আরও করা যেতে পারে। তো এটা বলতে পারো যে ওইটা মানে হোয়াটসঅ্যাপ আলাপগুলো ওইটা আমাকে হেল্প করে। সেক্ষেত্রে মানে এই টাইপের জিনিসগুলো তো আসলে ভিতর থেকে এনার্জাইজ না ফিল করাইলে কন্টিনিউস করা, মানে কন্টিনিউটি রাখা টাফ, বা কন্টিনিউয়াসলি এইভাবে করা টাফ হয়। মানে এইটা এনার্জাইজ করে মানে কীরকমভাবে বলতে, মানে এটার স্পার্কটা আপনি পান কীভাবে? সাপোজ কারোর সাথে কথা বলতেছেন বা চ্যাট করতেছেন, এই স্পার্কটা হচ্ছে তো পুরোটাই আপনার ফিলিং। হয়তো আপনি যার সাথে কথা বলতেছেন সে আসলে ওইভাবে কিছুই ফিল করতেছে না, বা ওইভাবে সে ওই গুরুত্বও দিতেছে না আলোচনায়, বা দিতেছে, দুইটাই হইতে পারে, কিন্তু আপনি তো এটা মানে কনজিউম করতেছেন আপনার মতন করে। সেই জিনিসটা হচ্ছে মানে সেইটার প্রসেসিং কিরকম হয় আপনার? মানে পার্সন কিভাবে বাছাই করি না না পার্সন কিভাবে না, মানে যে আলোচনার থেকে যে আপনি হচ্ছে এনার্জাইজ ফিল করতেছেন, এইটার প্রসেস, মানে ইনার প্রসেসটা, যে আমি হচ্ছে এই কথাটা শুনলাম বা বললাম, তার প্রেক্ষিতে সে আবার একটা কথা শুনলো বা বললো, এই জিনিসটা হচ্ছে যে আপনারে কাইন্ড অফ তো চার্জ আপ করে।
এই চার্জটা ফিল করেন কিভাবে? ও আচ্ছা, আলোচনা শেষ হওয়ার যখন আমি আলাপ করি তখন তো আমি আলাপের মধ্যে থাকি, তখন এত কিছু চিন্তা করি না। আচ্ছা, কিন্তু আলাপ শেষ মানে হওয়ার, go with the flow। হ্যাঁ, আলাপ শেষ হওয়ার 3-4-5 ঘন্টা পরেও যদি তার কোনো কিছু আমার মনে থাকে তখন আমি জিনিসগুলো রিকল করার চেষ্টা করি। তো ওইখান থেকেই মূলত প্রসেসিংটা হয়, যে তার কোনো কিছু তখনও আমার মনে থাকে, তার মানে এটা আসলে স্পার্ক করতেছে। তো এইভাবেই জিনিসগুলো কাজ করে। তো এরকম যদি বেশিরভাগ সময় করে স্পার্ক করে, তখন ওই মানুষটাকে আমি আলাদা করে রাখি, তখন আমি ওই মানুষটার সাথে নিজ থেকেই যোগাযোগ করি, নিজেই নানা ধরনের কাজকর্ম করি, নানা ধরনের গিফট টিপ দিয়ে তখন তার সাথে একটা কানেকশন বা বন্ডিং তৈরির চেষ্টা রাখি। আছে মানে এটা একটা মানে মেকানিজম বলতে পারো। তো এটা হচ্ছে KM রাকিব ও বলে এটা হচ্ছে এক ধরনের গিমিক। তো আমি এটা মেনে নিচ্ছি, ঠিক আছে, ইটস এ গিমিক, নো ইস্যুস। গিমিক বলতে গিমিক বা ইথিক্যাল গিমিক, মানে আমি কাউকে ম্যানিপুলেট করে কোনো গিমিক বাজি করি না আর কি। গিমিক বলতে তো মানে উনি বুঝাইতেছেন যে হচ্ছে এই জিনিসটা আপনি যা বলতেছেন সেটা অ্যাকচুয়ালি না, এরকম কিছু নাকি? ওইটা ফান করে বলে, আচ্ছা, কিন্তু ওর সার্কেল অনেকে আমার গিমিক বাজ বলে, তো আচ্ছা, ওইখান থেকে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এইখানে হচ্ছে যে আরেকটা জিনিস বলতেছিলেন যে চিঠির মাধ্যমে হচ্ছে অনেকের সাথে মানে ইন্টারভিউর পার্ট আপনার চলে, সেক্ষেত্রে আবার আপনার হচ্ছে বিশেষ পছন্দ হচ্ছে অপোজিট জেন্ডারের মানুষরা। তো এই ক্ষেত্রে মানে এই ডিফারেন্সিয়েশনের কারণ কি? ছেলেদের চিঠি লিখতে ইচ্ছা করে না, কারণ ইচ্ছা করে না সেটা না সেটা বললে মানে যেরকম শুনে হয় বিষয়টা তো তা না। তোমারও তো আমি কত চিঠি লিখছি, বা এই যে আমি যে ইন্ডিয়া থেকে এত চিঠি লিখছি, সেখানে তো সে মেয়ে ছিল 5 জন, ছেলে ছিল 13 জন, কিন্তু আমার কমফোর্টের জায়গায় আসলে মেয়েদের চিঠি লিখতে ভালো লাগে। মানে এটা তো আমি জানি, কিন্তু হচ্ছে আমি যেটা করতে চাইছি যে ওখানে 13 জন 5 জন, মানে 13 জন ছেলে 5 জন মেয়ে, ঠিক আছে, মানে মেয়েদের চিঠিটা দিতে আমি যতদূর আর কি জানি তাতে তো হচ্ছে তাদের এন্ড থেকে রিপ্লাইয়ের চান্স অনেক কম, বা মানে রিপ্লাই হয় অনেক কম অ্যাকচুয়ালি আপনার, বা দেখা যায় যে অনেক ইনসাইটফুল হয় না। তারপরেও মানে ইন্টারেস্টটা বেশি পাওয়ার কারণ কি? আমি এটা মানে বলতেছি না যে ওই কোনো মানে ভণ্ডামি বা ওই ধরনের মানে কি বলে এটারে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশনের কারণে, ওই অ্যাঙ্গেল না, মানে এখানে অ্যাট্রাকশন তো আছে, অ্যাট্রাকশন নাই সেটা তো বলবো না, কিন্তু মূল কারণটা হচ্ছে রিজেকশন। মানে রিজেকশন আমাকে খুবই চার্জ আপ করে। এইটাই মানে ধরো যে কোনো একটা জিনিস আমি পারতেছি না, বা হচ্ছে কোনো একটা জিনিস আমি পারবো না, ওইটাকে পার্সু করতে আমি অধিক আনন্দ পাই, বরং ফর গ্রান্টেড কোনো কিছু হলে সেটা আমাকে আর এনার্জাইজ করে না। ফলে এই যে আমি জানি যে আমি রিপ্লাই পাবো না, তো তখন এইটা হচ্ছে, তখন আমি আমার নিজের একটা ব্যর্থতা হিসেবে মনে করি যে মেবি আমি আসলে আমার চিন্তাটা এনাফ স্মার্ট ওয়েতে লিখতে পারতেছি না, যেটার কারণে সে অ্যান্সার দিতে ট্রিগার বোধ করে। তো তখন আমি আরো ফাইন টিউন করার জন্য পাই। মানে ওইটা হচ্ছে যে এরকম কাইন্ড অফ যে ধরুন মিসেস এক্স বা মিস এক্স আপনি পাঠাইলেন চিঠি, তো সে কোনো রেসপন্স করলো না, তো যেটা পাঠাইছেন তার মানে আপনার হচ্ছে আরো তার বারটা আরো হাই করতে হবে, মানে কোয়ালিটি আরো হাই করতে হবে কন্টেন্টের। হ্যাঁ, মানে এরকম চ্যালেঞ্জ। এটা অনেকটা অদৃশ্য ঈশ্বরের কাছে চিঠি লেখার মতো আর কি। আচ্ছা, যে আমি জানি ফিডব্যাক আসবে না বা রিপ্লাই আসবে না। হ্যাঁ, মানে এই যে রিজেকশনটা আমাকে অনেক এনার্জাইজড করে, যে তার মানে আমি আসলে যথেষ্ট ক্যারিসমেটিক হইতে এখনো লিখতে পারতেছি না। আমার মানে চিন্তার যে প্রেজেন্টেশনটা মোটেও অ্যাট্রাকটিভ না। অ্যাট্রাকটিভ হলে তো ট্রিগার্ড হইতো, অন্তত থ্যাঙ্কস জানানোর জন্য তো ট্রিগার্ড হইতো। সেটা যেহেতু হচ্ছে না, তার মানে আমি একটা চিন্তা করতেছি যে আমি একটা ডিস্টোপিয়ান একটা স্ট্রাকচার নিয়ে লিখতেছি, বা যেমন আমি কিছুদিন আগে এই যে একজনকে করলাম, মানে আমার বইয়ের নায়িকাকে জন্মদিনে মাল্টিপ্লাগ উপহার দিছি। তো মাল্টিপ্লাগ কেন উপহার দিলাম, পার্সেল পাঠাইছি, সেইটা তাকে ব্যাখ্যা করে একটা বিরাট চিঠি লিখলাম যে বেসিক্যালি মানব সভ্যতা তো বিদ্যুৎ ভিত্তিক। মানে তুমি চিন্তা করো, দেখো যে 7 দিন সারা পৃথিবীতে কোনো বিদ্যুৎ নাই, তাইলে কি হবে? এখন বিদ্যুৎ চ্যানেলিং তো নানাভাবে হয়, কিন্তু তুমি যদি ব্যক্তিগত লাইফে চিন্তা করো, ব্যক্তিগত লাইফে বিদ্যুতের যে চ্যানেলিং সেটার ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে মাল্টিপ্লাগ। তুমি এখানে তুমি এই ল্যাপটপ কানেক্ট করতেছো, ফ্রিজ কানেক্ট করতেছো, সবকিছুই করতেছো। তো সেই ভাবনা থেকে আসলে তাকে মাল্টিপ্লাগ পাঠাইছে। এখন এটা তার কাছে কিছু মিন করে না যে কি জন্মদিনে কেউ মাল্টিপ্লাগ পাঠায় নাকি, বাট হ্যাঁ, এই তো আমার মনে হয়েছে যে এইটা একটা ভালো স্টোরি হইতে পারে এই সব জায়গা থেকেই। কিন্তু সে পার্সেল পায় জানানোর প্রয়োজন বোধ করে নাই যে চিঠি পাইছি বা পাই নাই, তো ঠিক আছে, ইটস ফাইন, তাহলে কি আসে যায়, অন্য কাউকে আবার অন্য কোনো সময় কিছু পাঠাবো। আমার তো দরকার স্পার্কিং জিনিসগুলো,
যে আমি যে একটা ব্যাখ্যা বানাইলাম, এই ব্যাখ্যাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে তো তার চিঠি, এবং ব্যাখ্যাটা তো তার জন্যই, তারও জানানো ইম্পর্টেন্ট। এখন সেটা সে জেনে যদি স্পার্ক না হয় তাহলে আপনার কিছু ব্যর্থতা। যায় আসে না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমি আমার গল্পটা ঠিকঠাক লিখতে পারি নাই, সুতরাং আমাকে এই গল্পটা আরো আরো ফাইন টিউনে লিখতে হবে। তো এইটা মেবি আমার লেখালেখিতে অনেক হেল্প করে। আচ্ছা, চিঠির তো মোটামুটি একটা হিসাব আছে ভাই, মানে কত জানি 3700+। 3700+, মানে ইন্টারভিউ তো তাহলে ওই সেন্সে যেই সেন্সে আমরা ইন্টারভিউ বলতেছি ওই সেন্সে তো মনে হয় কাউন্ট আছে, কাউন্টের তো মনে হয় সুযোগ নাই এখন। আর হিসাব করি না, মানে অনেক, মানে যখন আমি ইন্ডিয়া থেকে ফিরছিলাম তখন 17,000+ পর্যন্ত ছিল, এরপর আর করে না। কারণ এটা এক ধরনের শখের মতো। মানে মুরাদুল ইসলামকে তুমি চিনো, সে একবার একটা স্ট্যাটাস দিছিল, কেন দিছিল আল্লাহ জানে। সে দিছিল যে আপনি চা খাওয়ার সময় সিএনজি আলার সাথে গল্প করার সময় এরকম অনেক কিছু করে কাউন্ট করলে দেখবেন যে আপনিও 4-5 হাজার ইন্টারভিউ নিয়ে ফেলছেন জীবনে, ফলে এটা না এত প্রাইড নেওয়ার কিছু নেই। তো বললাম হ্যাঁ, তার মানে হচ্ছে আমার এই গল্পটা আর কেউ কেউ প্রাইড না মনে করতে, তাহলে আর এই সব এত পাবলিক বলার দরকার নাকি? আমার নিজে দরকার হচ্ছে আমার নিজের এনার্জাইজড হওয়া। আমি অত ইন্টারভিউ নিয়ে সেটা বলে আসলে কি প্রমাণ? ওইখানে তো একটা মানে কি বলে ফাইন লাইন আছে, ডিফারেন্ট আছে যে না, মুরাদুল ইসলাম ও এরকম একজন ইন্টেলেক্ট ক্রিটিক্যাল চিন্তা ভাবনা মানুষ, ওই যেহেতু এরকম পাবলিক স্ট্যাটাস দিচ্ছে, তার মানে ভেতরে ভেতরে অনেকেই নিশ্চয় এরকম করে। দরকার কি? মানে আমি ধরো যে তোমার এখন বললাম আমি 17,000 করছি, কি আসে যায়, কি মিন হয়েছে? আলটিমেটলি সোসাইটি দেখে তুমি সাকসেসফুল মানুষ কিনা। সাকসেসফুল মানুষ মানে কি? সাকসেসের ডেফিনেশন আসলে খুব সহজ। সাকসেস ডেফিনেশন হচ্ছে তোমার কাছে ক্ষমতা, টাকা এবং জনপ্রিয়তা আছে কিনা। এই তিনটার অন্তত দুইটা থাকলে তুমি সাকসেসফুল মানুষ। তো আমার কাছে টাকা, ক্ষমতা, জনপ্রিয়তা তিনটা কোনোটাই নাই, সুতরাং আমি সাকসেসফুল মানুষ না। সুতরাং আমার এই সমস্ত গল্প বলা একদম বেসিক্যালি নিজের ব্যর্থতাকে গ্লোরিফাই করা, ব্যর্থতাকে ঢেকে রাখার একটা প্রচেষ্টা, এইটাই হিসেবে ইন্টারপ্রেট করি। তো ওর স্ট্যাটাসের পরে আমি চিন্তা করছি ঠিক আছে, এই সমস্ত নাম্বার নিয়ে তো গল্প বলে আসলে কোনো লাভ নেই। না, প্রাইডের জায়গায় যেহেতু আসলো মানে আসলে যে এত ইন্টারভিউ করলেন, মানে আলটিমেটলি আপনার ব্যক্তিগত লাভ কি বা সোসাইটির লাভ কি বা দেশের বা একেবারে যদি বলে যে দুনিয়ার কি লাভ, এতে মানে ওই অ্যাঙ্গেল, মানে কোন অ্যাঙ্গেল থেকে মানে লাভ বলতে আসলে লাভই না, মানে এখানে আসলে ইয়েটা দিতেছে কি ভ্যালু কি? প্লেটো রিপাবলিক বইটা, বা তুমি যদি জ্যাক রুসোর দ্য কনফেশন বইটা করো, প্লেটো রিপাবলিক বা জ্যাক রুসোর দ্য কনফেশন বা যে কোনো একটা বই, এইটা বই আসলে পড়ে তোমার কি লাভ? কোনো লাভ কি আছে? মানে এইটা পড়ার পরে কি তুমি 2 টাকা বেশি ইনকাম করতে পারবা? চিন্তার জগতে হয়তো কিছুটা আসবে নতুন কিছু। তো আলটিমেটলি এরকম তোমার মতো 200, 300, 500 মানুষ যখন এই জিনিসটাকে ইম্পর্টেন্স দেয়, তো সেটাই তো আসলে ইম্প্যাক্ট, তাই না? কারণ এই ক্ষুদ্র ইউনিটগুলো নিয়েই তো আসলে একটা সোসাইটি বা ক্লাস্টার তৈরি হয়। কিন্তু এই প্লেটোর রিপাবলিক যখন প্লেটো প্লেটো লেখার জন্য যে রিসোর্সগুলো কালেক্ট করছে, সেই রিসোর্সগুলো তো সে নানা জায়গা থেকে নানাভাবে কালেক্ট করছে, এবং সেই কালেকশন প্রক্রিয়াটা তো আমি জানি না। তো আমার ক্ষেত্রেও এই যে এই জিনিসগুলো, এগুলো তো সব ব্যাক অফ দ্য স্ক্রিনে কাজগুলো। এই যে ধরা যাক যে আমি একজন ডাবলার সাথে 2-5 ঘন্টা আড্ডা মারলাম, ডাবলার সাথে 2-5 ঘন্টা আড্ডা মারলাম, এতে তো আসলে সোসাইটির কোনো লাভ নাই। কিন্তু ডাবলার সাথে 2-5 ঘন্টা আড্ডা মেরে আমি যখন একজন প্রান্তিক মানুষের ইনসাইট বোঝার চেষ্টা করলাম, তার ক্রাইসিস বোঝার চেষ্টা করলাম, এবং এরকম আরও 5 জন প্রান্তিক মানুষের সাথে সময় কাটায় যখন একটা প্যাটার্ন করার চেষ্টা করলাম, সোশ্যাল স্টাডি করলাম, সেই সোশ্যাল স্টাডির যে ইনসাইটটা, সেই ইনসাইটটা তো আসলে ধরা যাক এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি সে প্রান্তিক মানুষের জন্য একটা প্রোডাক্ট ডিজাইন করতেছে, তো সেই প্রোডাক্ট ডিজাইনের আগে তার কিছু ইনসাইট রাখবে না। সেই ইনসাইটটা সে কোথা থেকে পাইতেছে? সেই ইনসাইটটা সে আমার কাছ থেকে পাবে না। তো বিষয়টা তো ওই রকমই। আমার কাছে যেটা আছে, আমার কাছে প্রচুর ইনসাইট আছে, এখন ইনসাইটটা আমি বিভিন্ন জায়গাতে স্টোর করতেছি। তো এটাই তো মানে এই যে যেহেতু আমি আমার পুরো লাইফ ইনসাইট স্টোর করার পেছনে, কালেক্ট করার পেছনে ডেডিকেট করছি, বিনিময়ে আমি সাকসেসফুলের যে 3টা প্যারামিটার কোনোটাই অ্যাচিভ করি না, তাতে কি আমার লাইফ তো আনন্দময়। আমি তো আমার লাইফের এভরি সেকেন্ড এনজয় করি। আমার লাইফে তো কোনো অনুশোচনাও নাই, অনুতাপও নাই। তো তাহলে কি সমস্যা? তো ভাই ফলে সোসাইটির যে কথা বললা, সোসাইটির ওই বিটা হচ্ছে যে আমার এই ইনসাইটগুলো প্রথম, যদি তুমি ওই ফাইন্যান্সিয়াল জিনিসটা বাদই দাও, যে কোম্পানিদের প্রোডাক্ট ডিজাইন বা ডিসিশন মেকিং এর যে ইনসাইট, ওখানে তো আপনি এই পাচ্ছেন, ওখানে মনিটরি একটা, ওইটা যদি বাদও দাও, আমি যখন একটা বই লিখি, তুমি যেহেতু আমার 2-1টা বই পড়ছো, বা আমার বইতে কিন্তু প্রচুর ইনসাইট থাকে, যে ইনসাইটগুলো আসলে খুবই একদম স্পেসিফিক কেস ধরে ধরে ইনসাইট করা। তো
তো এটার তো একটা ভ্যালু আছে, যে কারণে মানুষ প্লেটো রিপাবলিক পড়ে, সেই একই কারণে লোকজন ডিটাচমেন্ট টু ডিপারচার বা সিগনেচার স্মরণ করবে। এই তো মানে আলটিমেটলি ওই ইন্টারভিউয়ের থেকে যে ইনসাইটগুলো আসছে ওগুলোর বাই প্রোডাক্ট তো না, মানে আলটিমেটলি প্রোডাকশন হিসেবে বইগুলোই অ্যাকচুয়ালি আসবে, বা দেখা যাচ্ছে যে আপনি আরও যেই সার্ভিসগুলো দেন, কনসালটেন্সি হোক বা যে মেন্টরিং হোক, ওইখানে জিনিসগুলো হেল্প করে আপনার। বুঝতে পারছি। এইখানে হচ্ছে যে একটা জিনিস বলতেছিলেন যে সফলতার প্যারামিটারের যে পার্টটা, তো তিনটার একটারও মানে একটা আপনার নেই, যে অর্থ, ক্ষমতা আর হচ্ছে জনপ্রিয়তা, তিনটার একটা আপনার নেই বলতেছেন, কিন্তু আপনি আবার বলতেছেন হচ্ছে যে এইখানে শোনো, মানে এই অর্থ না, এই কথা বললে আবার লোকজন উল্টামি করবে, মানে আমি কিন্তু ফকির না, মানে আমি সলভেন্ট কিন্তু আমি ধনী না, মানে ধরে নিলাম যে প্রাচুর্য, বরং আমি প্রাচুর্য বলি। প্রাচুর্য বললে মেবি ওই অর্থ মানে আমাদের মানে লোকজন তো খুব বাইরে চিন্তা করে, তখন লোকজন বলবো যেহেতু আমি কোনো মানে মানে ভিজিবল কোনো জবের সাথে নাই, তাহলে আমি টাকা কোথায় পাই? নিশ্চয়ই আমি ফাপড়বাজি করি, মানে মানুষের কাছ থেকে হয়তো ধার কর্য করে চলে, তা তো না। আমি তো 4টা কোম্পানিতে ক্রিয়েটিভ কনসালটেন্ট, তো 4টা কোম্পানির থেকে ক্রিয়েটিভ কনসালটেন্ট তো মাসে বেশ ভালো ইনকাম হয়, আমারও সেটা হয়, কিন্তু মানে প্রাচুর্য নেই আর কি, সেটা বললাম মেবি ভালো। মানে ধরা যাক হচ্ছে যে হুমায়ুন আহমেদ তো যদিও বেঁচে নেই, তার মতন টাকা বা তার মতন জনপ্রিয়তা বা তার মতন সে অবশ্য ক্ষমতা ওইভাবে ছিল না, তারপর ধরা যাক যে তার স্ট্যাটাস অনুযায়ী ক্ষমতা ছিল, ওই রকম কেউ না, কিন্তু আপনি আবার তারপরেই বলছিলেন যে আপনার হচ্ছে জীবন আনন্দময়। সো মানে এই তিনটা ছাড়া জীবন আনন্দময় কেমনে হয়, বা কিভাবে আপনি ইয়ে করেন, মানে ওই আনন্দ পান কিভাবে? প্রথমত আমি সেলফিশ মানুষ, যেহেতু আমি সেলফিশ, ফলে আমি আমার নিজের ইচ্ছা, চিন্তা বা এইগুলা টার্গেট, এইগুলাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, এবং সেইটা অ্যাচিভ করার জন্য কন্টিনিউয়াস লেগে থাকি এবং অ্যাচিভ করে ফেলি কম বেশি। ফলে মানে যেহেতু আমি যেটা টার্গেট করি সেটা আমি অ্যাচিভ করে ফেলতে পারি কম বেশি, এবং নিজের ভালো লাগাকে আমার কখনোই কম্প্রোমাইজ করতে হয় না, ফলে আমি একদম সেলফিশ মানুষের যে আনন্দ, সেই আনন্দটা তো আমার আছে। মানে টার্গেট সেট করেন যে, তার মানে ওই টার্গেট হচ্ছে কোনটা ওই তিনটার প্যারামিটারে পড়ে না? না, মানে আমাকে তুমি তো দেখছোই যে টাকা পয়সা, আমি তো অনেক কিছু জানি, কিন্তু আলোচনা তো ওইভাবে হবে না। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে তো আসলে টাকা পয়সা নিয়ে তো আমার মধ্যে কোনো ফিলিংসই কাজ করে না। এই যে জাস্ট বাংলা ফানি সিনেমার গানের জন্য একজনকে দিলাম না, পুরস্কার দিলাম না, তো এটা তো কোনো প্রয়োজন ছিল না, আমার তো খরচ হয়েছে। তো এই জন্য টাকা পয়সা তো আমার একেবারেই অ্যাট্রাক্ট করে না। জনপ্রিয়তা যদি আমার মানে টার্গেট হইতো, তাহলে তো আমি এই যে আমার লেখালেখিতে পপুলিস্ট জিনিসপত্র নিয়ে ট্রাই করতাম, সেটা তো একেবারেই করি না। বরং আমার লেখালেখির কারণে ফ্যান্ডমরা নানাভাবে আহত হয়, এবং নানা ধরনের ফ্যান আমাকে কন্টিনিউয়াসলি গালিগালাজ করে, প্রচুর ব্লক আমার করতে হয়। আর বাকি থাকলো ক্ষমতার প্রতি আমার অ্যাট্রাকশন নাই, এটা আমি ভুলবো না। ক্ষমতার প্রতি আমার একটা ভালো রকম অ্যাট্রাকশন আছে, বাট আমি ক্ষমতা জিনিসটাকে একটু অন্যভাবে ইন্টারপ্রেট করি। এটা হইলো তুমি এই রং বাজিবের রিগু পাঞ্চন ক্যারেক্টারটাকে যদি দেখো, যে সে বলতেছে ক্ষমতা আসলে দেখানোর জিনিস না, ইম্প্যাক্টিভ ক্ষমতা হইলো যে ক্ষমতা জিনিসটা সেরকম যে হইলো যে শুধুমাত্র সুপ্রিম ক্ষমতার লোক যে সে তোমার ব্যাপারে জানবে, বাকিরা তোমার জানবেও না। তো আমার ক্ষমতার মডেলটা অনেকটা চাণক্য স্টাইলের। চাণক্য মনে করো তার কুবুদ্ধিতে বা তার সুবুদ্ধিতে পুরো একটা গুপ্ত সাম্রাজ্য তৈরি হয়ে গেল। এই যে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের যে সাম্রাজ্য দেখি, এটার কিন্তু সে ছিল চন্দ্রগুপ্তর প্রধান কনসালটেন্ট। হ্যাঁ, সে ছিল প্রধান কনসালটেন্ট, মানে তার বুদ্ধিতেই বলা যাবে না, ওই তো মানে তার বুদ্ধিতেই চন্দ্রগুপ্ত সব ধরনের কুকর্ম করতো। কিন্তু তুমি দেখো যে এই চাণক্য, সে নিজে ছিল খুবই কুৎসিত এবং একরোখা বদরাগে একজন মানুষ, এবং সে শ্মশান এরকম বিভিন্ন জায়গায় পড়ে থাকতো, ফলে লোকজন তার কিছুই মনে করতো না। তো আমার কাছে ক্ষমতার ওই ধরনের মডেলটা পছন্দ। আমি মানে ধরো যে আমার লোকজন অনেক ক্ষমতাবান হিসেবে চিনুক, এটা আমি কখনোই চাইবো না, কিন্তু আমার ওই ধরনের বড় বড় ঘটনার পেছন থেকে করা ওই ব্যাপারটা আমার মধ্যে আগ্রহ আছে। দেখা যাক, এটা ইউনিভার না, ভবিষ্যতে কখনো হইলেও হইতে পারে, বাট আপাতত ওইরকম নাই। তো এখন পর্যন্ত ওইরকম কোনো এক্সপিরিয়েন্স হয় নাই বা সুযোগ আসে নাই? না, আসে নাই। তো ওই ধরনেরই আছে। সো ওইটা তো এক ধরনের ফ্যান্টাসিও বলতে পারো, মানে এটা ইন রিয়েলিটি এটা হবে সেটা নাও হইতে পারে, কিন্তু টাকা এবং জনপ্রিয়তা যেমনকে অ্যাট্রাক্ট করে না, সেটা ফর শিওর। এটার অজস্র উদাহরণ তুমি নিজেই জানো, ফলে ওটার কোনোই নেই।
টাকা জনপ্রিয়তা মেয়ে মানুষের লোভ দেখা আমাকে আমার নাকে কখনো হ্যাঁ করানো যায় না। হ্যাঁ, এটা তো গতদিনে এই ইয়ে হইতেছিল একটা চ্যাটেই মনে হয় আমাদের, পরে হচ্ছে মানে আটকান কিসে এরকম বলতে, মানে যেহেতু মেয়ে টাকার জনপ্রিয়তা আটকায় না, আটকান কিসে সেটা হচ্ছে আসলো চিঠি আর হচ্ছে ইন্টারভিউ। তো আমি যেটা তখন বলতেছিলাম যে তাহলে চিঠি আর ইন্টারভিউর জন্য আপনি কতদূর পর্যন্ত কি করতে পারেন সেটা হচ্ছে জিজ্ঞেস করবো আজকে। তো এটা যেহেতু কথায় কথায় আসলোই, ওইটা এখন বলা যেতে পারে। মানে এটার জন্য আপনার হচ্ছে সোফার কি করছেন আর আপনার মাথায় কি আছে যে কি করা যাইতে পারে, মানে এক্সট্রিম কি ঘটনা আছে যে চিঠি বা ইন্টারভিউয়ের জন্য আপনার করা লাগছে বা করছেন? ইন্টারভিউয়ের জন্য তো যে একজন মানুষ আমাকে কোনো রকম কোনো পাত্তাই যায় নাই, তারও আমি তার পেছনে 2 বছর লেগেছিলাম। প্রচণ্ড অপমান করছে, বাট স্টিল আমি তার পেছনে 2 বছর লেগেছিলাম শুধুমাত্র তার একটা ইন্টারভিউ করবো বলে। এবং এই ইয়েতেই, এই বাবলের সাথেই একটা পর্ব আছে, দ্য বাকেট লিস্ট, 26 বছরের প্রতীক্ষা। এই যে রিমো আপু, এই রিমো আপু ওনার আমি ইন্টারভিউ করতে চাইছিলাম সেই 99 সালে, সেটাই বড় পার ফ্রেন্ড না আমার ইমিডিয়েট, হ্যাঁ আমার ইমিডিয়েট বড় বোনের ফ্রেন্ডের। আচ্ছা আচ্ছা, মানে মেজর। তো এরকম মানে এরকম অসংখ্য মানুষ আছে যাদের ইন্টারভিউ আমি নিতে চাই অনেক দিন ধরে, কিন্তু তারা আমাকে পাত্তা দিচ্ছে না, দেয় নাই বা রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু স্টিল চিঠির জন্য আমার জীবনে একটাই স্যাক্রিফাইস আছে, সেটা হচ্ছে যে একটা ক্যারেক্টার ছিল যে আমাকে অনেক চিঠি লিখছে, কিন্তু তার সাথে কথা বলে আমি খুবই বিরক্ত হইতাম, বাট স্টিল শুধুমাত্র চিঠির কারণে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছিল। আচ্ছা, তো এই আর কি, মানে ভালো সম্পর্ক হয়েছে চিঠির কারণে, আপনি তো চাইছেন আর কি মানে ভালো সম্পর্ক হোক। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি একটা চিঠি লিখছি, সে আমাকে 14, 15, 20টা চিঠি লিখে ফেলছে। আচ্ছা, মানে এইটা আমার জন্য তো একদমই নিউ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনার তো উল্টা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বাট যেটা হয়েছে যে এত চিঠি তো মানে এটা তো আমার জন্য খুবই আনবিলিভেবল ব্যাপার ছিল। সে বোধহয় সব মিলে আমার 700+ চিঠি লিখে ফেলছে, আমি চিঠি লিখছি 20-25টা। তো যেটা হয়েছে তার চিঠি পড়তে আমার ভালো লাগতো না, বাট যেটা হয়েছে যে এই এত চিঠির কারণে তার সাথে আমার একটা মানে ঘনিষ্ঠতার মতো হয়েছিল। তো এটা বলতে পারো যে শুধুমাত্র এই চিঠির মোহে এই ঘটনাটা হয়েছিল। বাট একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করছি যে না, সে আসলে আমাকে স্পার্ক দেয় না, শুধুমাত্র এই চিঠির লোভে এটা স্পার্ক দেয়। ঠিক আছে, মানে সেক্ষেত্রে মানে সে যে নাম্বারটা অ্যাচিভ করছে 700+ চিঠি তো আসলে অনেক। হ্যাঁ, ইনসেন ব্যাপার। প্রতিদিন একটা করে লিখলে হচ্ছে 2 বছরের কাছাকাছি, 3 মাসে 700+ চিঠি, 3 মানে তার মানে দিনেই হচ্ছে প্রায় কতগুলো, অনেকগুলো করে হয় আর কি। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি যে মানে এই ঘটনায় যদি আমরা মানে আর কি অবজার্ভ করার ট্রাই করি কেস স্টাডি হিসেবে, যে এইখান থেকে আপনার অবজারভেশন কি ছিল? তার তো কন্টেন্ট আপনার স্পার্ক করে না, সেটা আপনি বলছেনই, সেটাতে সমস্যা নাই। কিন্তু হচ্ছে সেই যে নাম্বার অ্যাচিভ করছে, তারও তো একটা কোনো মোটিভ ছিল। এই মোটিভটা বা এই অবজারভেশন আপনার এন্ডে কি ছিল? মানে তার ক্ষেত্রে যেটা হয়েছে যে তাকে, তার যা লাইফস্টাইল সেটার জন্য তাকে মানুষজন সাধারণত অপমানই করতো, এবং তার যে কোয়ালিটি আছে সেটা কেউ বলে নাই। কিন্তু আমি তাকে বলতেছিলাম যে তুমি সবসময় কচুরিপানা হওয়ার চেষ্টা করো কেন, তার সাথে তুমি নিজে একটা মহাসমুদ্র হও। তো এই একটা কথা থেকেই সে এমন ইন্সপায়ার্ড হয়ে গেছিল, এবং পরবর্তীতে তাকে আমি 7টা বই অনুবাদ করার কথা বলছিলাম, সে একটা বই অনুবাদও করে ফেলছে। তো আমার যেটা মনে হয়েছে যে আমাদের আশপাশের লাইফে আসলে আমরা অ্যাপ্রিসিয়েশন এত কম পাই, কমপ্লিটলি অচেনা কোনো মানুষ যদি খুব অ্যাপ্রিসিয়েট করে ফেলে, তখন হয়তো আমাদের মধ্যে একটা ভিন্ন রকম ব্যাপার তৈরি হয়। সো তার ক্ষেত্রে সম্ভবত এরকম একটা ব্যাপার কাজ করছে। সে তার এই 40-45 বছরের জীবনে শুধু মানুষের কাছ থেকে তো নেগেটিভ কথাই শুনছে নিজের ব্যাপারে, কিন্তু কেউ একজন তার কোয়ালিটি নিয়ে তাকে একটা ভালো কথা বলছে বা তার অ্যাবিলিটির কথা বলছে, এইটা সম্ভবত তার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল, যেটার কারণে সে একদম ইনসেন লেভেলের কিছু জিনিসপত্র ট্রাই করছে। এটা ছাড়া আসলে আর কোনো ব্যাখ্যা নাই। তো মানে সে কাইন্ড অফ ইমপ্রেস করার ট্রাই করছে, বা তার হচ্ছে লিমিট ক্রস করার ট্রাই করছে, মানে নিজের যে ব্যারিয়ার বা এই টাইপের। যেহেতু আমার কোনো কিছুর প্রতি কোনো অ্যাট্রাকশন নাই, চিঠির প্রতি একটা অ্যাট্রাকশন এটা সে জানতো, হ্যাঁ সম্ভবত সেটাই সম্ভবত সে ট্রাই করছে। বাট আমি বললাম তো আমি তার এনার্জিকে অনেক করি, বাট ওই যে বললাম যে চিঠির লোভে বিচ্যুত হওয়া, ওই ঘটনাটা হয়তো হয়েছে। নর্মালি তো হচ্ছে দেখা যায় এই টাইপের ট্যালেন্ট নার্চারিং আপনার ইয়েতে আছে, মানে নর্মালি অনেকজনকেই করে থাকেন। কিন্তু আবার অন দ্য আদার সাইড যে আপনার ব্যাপারে এটাও আছে যে আপনি খুব বেশি ক্রিটিসাইজ করেন, মানে এই যে অ্যাপ্রিসিয়েশনের কথা যেটা বললেন, এটা তো খুব হচ্ছে রেয়ার কেস। রেয়ার কেস বলতে
নর্মালি যারা আশেপাশে থাকে তাদের হিসাবে আর কি। তো দেখা যায় যে বেশিরভাগই হচ্ছে কটু কথাই শোনা লাগে সবার। তো মানে যেহেতু বলতেছেন যে এটার ইয়ে নাই, মানে প্র্যাকটিস কম, তাহলে আপনিও মানে আর কি ওই দিকে না যে নাকি ওইটা হচ্ছে কি বলে যে ব্যাক ক্যালকুলেশনের মতন উল্টা করে বলে স্পার্ক করানোর ট্রাই করেন, এটা কিভাবে? না, এইখানে আমি কিন্তু বেসিক্যালি আমি কি হয় মানে আমার যদি কাউকে ভ্যালুয়েবল মনে হয় তার জন্য কিন্তু মেলা কিছু করি। সো তুমি যেটা বললা ক্রিটিসাইজ করে, তো ইন্টেনশনাল, এইটা হলো এক ধরনের ফিল্টারিং, যে সে আসলে আমাকে জাস্ট ফ্ল্যাটারিং করে। মানে একটা সময় যখন আমি সোহাগ ঘরে ওখানে ছিলাম তখন তো আসলে আমার আসলে অনেক ক্ষমতা ছিল, আমি বহু মানুষকে তখন নিয়োগ দিতে পারতাম, নানা কাজে মোবাইলাইজ করতে পারতাম, ফলে মানুষজন আমাকে কন্টিনিউয়াসলি তেলবাজি করতো। এখন তেলবাজি জিনিসটাকে আসলে করা যায় কিভাবে, কি বলে ফিল্টার আউট করা যায় কিভাবে, সেই জন্য আমি আমার একটা ডিফারেন্ট পার্সোনালিটি বানাইছিলাম, যে সে কন্টিনিউয়াসলি মানুষকে শুধু বকাঝকা করে, পিনসিং করে, ট্রল করে, বুলিং করে, ওইরকম একটা বিভৎস টাইপ ক্যারেক্টারিস্টিক্স বানাইছিলাম। সো ওই ক্যারেক্টারিস্টিক্স, ওই ফিল্টারিংয়ে যেটা হয়েছে, ওই ফিল্টারিংয়ের কারণে অনেকে ঝরে যেত। বাট আমি বোঝার চেষ্টা করতাম যে এগুলোর পরেও কে আসলে আমার কাজকর্ম বা আমার পার্সোনালিটি বা আমার চিন্তাভাবনা তাকে ইম্প্যাক্ট ফেলে। ওইটার পরেও যারা টিকে যেত তাদের সাথে কিন্তু আমি ওই কাজটা করতাম না। ওইটা কিন্তু মোটামুটি 1-2 মাসের একটা ব্যাপার ছিল, কিন্তু সবসময় ছিল না। তুমি চিন্তা করে দেখো, তুমি প্রথমে যখন আসছো তখন তোমার সাথে আমি যে আচরণ করতাম, 1-2 মাস পরে কি তোমার সাথে আমি এরকম করছি? তা তো করিনি। সবার সাথে এরকম, যদি কাউকে আমি বুঝতে পারি যে সে ভ্যালুয়েবল, তারপর থেকে কিন্তু তার সাথে ওরকম করি না। বাট সেটা একটা টেস্ট করতে হয়। তারপরে না করলেও দেখা যাচ্ছে যদি করেনও সেটা আসলে সেও একটা ওইভাবে বুঝে যায় যে মেসেজটা আসলে হ্যাঁ, সো ওইটা একরকম, কিন্তু আসলে আমার একটা বানানো পার্সোনালিটি ছিল। বাট এই কেসে যেটা হয়েছে, তাকে তো আমি চিনতাম না, সে তো বেসিক্যালি আমার চেনা পৃথিবীর বাইরের একজন। আমি ওই কেসের কথা বলছি, তাকে আমার ক্রিটিসাইজ করে লাভটা কি? না আমি ওই কেসের কথা বলছি। বরং তার চিঠি করে দেখলাম যে মানুষ তার শুধু ক্রিটিসাইজই করে, তাকে সবসময় নিন্দা অপমানই করে। তো তাহলে আমি আর আলাদা করে এগুলো কেন করব? তখন ওই ঘটনাগুলো শেয়ার করতো সে চিঠিতে। হ্যাঁ, সো আমার তখন মনে হয় যে না, যে অলরেডি বিভিন্ন ধরনের মানুষজনের কাছে নিগৃহীত হচ্ছে, আমি তার আর আলাদা করে না করে বরং তার পটেনশিয়ালিটিটা এক্সপ্লোর করার চেষ্টা করি, এক্সপ্লোর করে তারপর সেটাকে কোনোভাবে ম্যাক্সিমাইজ করা যায় কিনা সেই চেষ্টা করি। ওই জায়গা থেকেই এইখানে এই করছে। আলটিমেটলি সব রোগের ওষুধ তো প্যারাসিটামল হয় না, প্রত্যেকটা তো একটা কাস্টমাইজ কেস। আচ্ছা ভাই, আমরা তো যেটা বলতেছিলেন যে একটা কেসের কথা বললেন, তার সাথে আসলে চিঠির মাধ্যমে যে যোগাযোগ এবং হচ্ছে তার একটা অ্যাপ্রিসিয়েশনের ফলে দেখা যাচ্ছে তার অ্যাক্টিভিটির একটা রিফ্লেকশন পাওয়া গেছে, যে সে ইমপ্রেস করা হোক বা তার নিজের ব্যারিয়ার ভাঙার জন্য হোক একটা চিঠি লিখছে। তো এটা তো চিঠির কমিউনিকেশন গেল। আমি হচ্ছে যদি মানে 1-to-1 কমিউনিকেশনের কথা, যেটা হচ্ছে আপনি সবচেয়ে বেশি কমফোর্টেবল বলেন, এবং হচ্ছে শুরুর দিকে বলতেছিলেন যে পুরাতন দিনে যেরকম গল্প হইতো, একজন গল্প বলতো, তার আর অনেকে কোয়েশ্চেন করতো। তো এই কোয়েশ্চেনের জায়গাতে মেইনলি আপনি হচ্ছে রোল প্লে করেন ইন্টারভিউগুলোতে আপনার বলা মতে। এইখানে হচ্ছে মানে প্রশ্নের ধরন তো আলোচনার প্রেক্ষিতেই যায়, কিন্তু তারপরেও হচ্ছে কি মানে কোনো আলোচনা বা কোনো আড্ডাতে কি দেখা যায় যে 1-2 মিনিটের মাথায় বা একটা সার্টেন টাইমে আপনার ফিক্স হয় কিনা, যে মোটিভ ফিক্স হয় কিনা, যে এর সাথে এই আলোচনায় এই জিনিসটা আমি হচ্ছে ইনসাইট বের করব বা এরকম কিছু, মানে কোশ্চেনের প্যাটার্নটা কিভাবে আগে যায়? আননোন মানুষের ক্ষেত্রে যেটা হয়, মানে আননোন মানুষের ক্ষেত্রে আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মোটামুটি তার ব্যাপারে আমার কিছু অ্যাজাম্পশন তৈরি করি। সেই অ্যাজাম্পশনগুলো আমি ভেরিফাই করার চেষ্টা করি সেই ধরনের জিনিসপত্র থেকে। যেমন আমি ধরা যায় একজনকে মনে করতেছি যে এই ছেলেটা হয়তো একটু পেসিমিস্টিক ধরনের, বা এ হয়তো একটু লোভী ধরনের, বা এ হয়তো বা খুবই ডাইনামিক। এটা একটু ভাই মানে করে বললে ভালো হয়, ধরেন যে রিসেন্ট পাস্টের কোনো একটা ঘটনা, মানে নাম টাম বলুন না, যেটা হয় মানে আননোন মানুষের ক্ষেত্রে, মানে ধরো যে যাকে আমি হয়তো আমি যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়ে যাই, তো তখন তো আমার প্রতিমধ্যে নানা ধরনের মানুষের সাথে কথা টথা হয়। তখন আমি জাস্ট তাকে দেখে তার কিছু আমার অ্যাজাম্পশন তৈরি করি তার বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা থেকে। তো তখন আমি আমার ওই অ্যানালাইসিসগুলো জাস্ট ভেরিফাই করার চেষ্টা করি। আর যারা আমার সাথে চেনা মানুষদের সাথে তো আসলে আমার মাল্টিপল টাইমস কথা হয়। তো তখন যেটা হয়, তখন আমি চেনা মানুষের ক্ষেত্রে কিছু ক্যাটাগরাইজ করি যে এ আসলে কোন ধরনের মানুষ, এ কি রিসোর্সফুল মানুষ,
রিসোর্সফুল মানুষ হলে তখন আমি তার সাথে যখন আলাপ করি তখন আমি তার কাছ থেকে কি কি রিসোর্স চাই সেটার একটা তালিকা করি, অথবা সে কি আসলে শুধুই গল্প সঙ্গী, মানে তার সাথে শুধু আমি গল্প করে মজা পাই, আড্ডা, হ্যাঁ মানে মিনিংলেস, সেইখানে আসলে আমি কিছুই করি না, সেইখানে হলে আমি শুধু গল্পটাই করি। আবার ধরো এই যে গান গোয়া এবং হাসান মাহবুব কাকা, গান গোয়ার ক্ষেত্রে কি হয়, গান গোয়ার সাথে হচ্ছে আমার মনে হয় গত 7 বছরে সবচেয়ে বেশি কথা হয়, যার সাথে প্রায় প্রতিদিন অন্তত একবার কথা হয়, কুতর্ক। হ্যাঁ, তার সাথে মূলত আমি কুতর্ক এবং ডিসএগ্রিমেন্ট করি। তো এইটার কারণে সে আমাকে অনেক এনার্জাইজড করে। আবার ধরো হাসান মাহবুব কাকার মতো কিছু লোক আছে যারা বেসিক্যালি ক্যারেক্টার, তাদের সাথে আমি ইন্টারাক্ট করি মূলত সেই ক্যারেক্টারগুলোকে আমি পর্যবেক্ষণের জন্য। আমার বিভিন্ন বইতে দেখবো হাসান মাহবুব কাকা ক্যামিও হিসেবে থাকে। আবার কিছু মানুষ আছে যে যার সাথে হচ্ছে যে আমার জন্য ভ্যালুয়েবল কীভাবে বুঝি, যে আসলে আমার যে কোনো প্রয়োজনে বা যে কোনো ক্রাইসিসে বা যে কোনোভাবে সে আসলে মানে আমার জন্য হেল্পফুল, বা তার কাছ থেকে আমি ওই ধরনের রেসপন্স পাই। এটা নট অনলি ফাইন্যান্সিয়াল, আমি বলতেছি যে যে কোনো প্রয়োজনে বা যে কোনো সিচুয়েশনে হেল্পফুল হচ্ছে, মানে ইনসাইটফুল বললে ভালো না, ভ্যালুয়েবল। এই জন্যই ভ্যালুয়েবল বলতেছি, যে মানুষগুলো আমার প্রাত্যহিক জীবনযাপনে, এখন সেটা আমার লেখালেখি হোক বা আমার এই থট প্রসেস বা এই বৈষয়িক জীবনযাপন হোক, যেভাবে হোক, এই মানুষগুলোর উপরে নির্ভর করে আমার জীবনযাপন চলে, ওই ধরনের ভ্যালুয়েবল মানুষ। তো তাদের সাথে আমি একভাবে ডিল করি। আর কিছু মানুষ আছে যে আমি জানি যে মানুষগুলোর মধ্যে তেমন কোনো কোয়ালিটি নেই এবং এদের সঙ্গ আমি পছন্দ করি না। তো সেই ধরনের মানুষজনকে আমি পারতপক্ষে 1-2 বারে বেশি তাদের সাথে মিশি না, কারণ আমার কাছে তখন তাদের সাথে কথা বলাটা সময় অপচয় মনে হয়। এবং যখন মিশি তখনও আমি পারতপক্ষে তাদের সাথে একটু ডিস্টেন্স রেখে কথাবার্তা বলার চেষ্টা করি। সো বলতে পারো যে আমার এই পরিচিত মানুষের ক্ষেত্রে ক্যাটাগরাইজেশনটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তাকে আসলে আমি কোন ক্যাটাগরিতে ফেলতেছি। আর কিছু মানুষ আছে যাদেরকে আমি ফ্যান বা ভক্ত হিসেবে কাউন্ট করি, আমি বুঝি যে আসলে এর কাছ থেকে আমার কোনো কিছু পাওয়ার নাই, এ মূলত আমার সাথে মিশতেছে এক ধরনের ফ্যাসিনেশন থেকে, কিছুদিন মিশতে পারে এই ফ্যাসিনেশন কাটে যাবে। তো আমি ভক্ত বা ফ্যান যারা, তাদের সাথে এক ধরনেরই করি। আর কিছু মানুষ আছে যারা আসলে আমার শিষ্যত্ব গ্রহণ করতে চায়, তো যারা শিষ্যত্ব গ্রহণ করে তাদেরকে আবার অন্যভাবেই করে। তো তোমার প্রশ্নটা যদি বলি তাহলে ক্যাটাগরাইজেশনটা ইম্পর্টেন্ট। আর যারা র্যান্ডম মানুষ তাদেরটা তো বললামই। ওই র্যান্ডম মানুষের ওইখানে একটু বলতেছেন, যেমন ইমিডিয়েট কিছুদিন আগে হচ্ছে আপনি পটুয়াখালী ঘুরে আসছে, ওইখানে তো অনেক মানুষজনের সাথেই হচ্ছে দেখা সাক্ষাৎ হয়েছে। আমি হচ্ছে মানে কারোর নাম বা পরিচয় না বলেই যদি আর কি ঘটনা হিসেবে বলি, যে সাপোজ কোনো একজনের সাথে দেখা হয়েছে, ভ্যান আল্লাহ হোক বা যেখানে গেছেন, নদীতে তো অনেক ঘুরছেন, মাঝিটাজি অনেকের সাথে হয়েছে। সো ওইখানকার ইন্টারাকশনগুলোতেও মানে আপনি কোন লেয়ারে আসলে ইনসাইটগুলো দেখেন বা তাদের অবজার্ভ করেন, যেটা বলছেন যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে করেন। সো যেটা ঘটছে এরকম একটা যদি ব্রেকডাউন করেন। যেমন আমি যখন মির্জাগঞ্জে গেছিলাম, মির্জাগঞ্জে যখন গেলাম তখন যে হচ্ছে যে ওই যেটা কি বলে যে অটোওয়ালা সে 200 টাকা ভাড়া চাইছে। তো তারপরে আমার যে গাইড ছিল সে বলছে হচ্ছে 100 টাকা। তো সে তখন বলতেছিল যে ঠিক আছে 150 টাকা দিয়ে, আর যদি ভালো লাগে, মানে আমার সার্ভিস ভালো লাগে, তাহলে আরো 20 টাকা বাড়ায় দিয়ে। তো এই হচ্ছে তার ডিলিংসটা। তো এই ধরনের ডিলিংসটা যখন সে করলো, তখন আমি বুঝলাম যে এ তো মানে এই মির্জাগঞ্জে হইলেও এর তো ব্যবসায়িক বুদ্ধি ভালো। তো তখন আমি মনে করো যে তার সাথে সে আমাকে হাসপাতালে দেখাইলো, কলেজ দেখাইলো, স্কুল দেখাইলো, তারপরে ধনী লোকের বাড়ি দেখাইলো। তো এইটা মানে ধরো যে সে যদি এইভাবে না বলতো, আমি হয়তো তার ওই ক্যাটাগরি করতে পারতাম না। তো আমি সাধারণত এই ট্যুরগুলোতে আমি যখন এই অটোগুলো ভাড়া করি, আমি হচ্ছে অটোর সামনে যে জায়গাটা সিট থাকে ড্রাইভারের সাথে পাশে ধরে ওইভাবে বসে, আমি সাধারণত পেছনে বসি না যদি না হয়, কথা বলতে সুবিধা হয় যেন। হ্যাঁ। তো তখন তার সাথে বসে সে কবে থেকে চালাইতেছে, আগে কি করতো, এই পেশা থেকে ইনকাম কত, এই গল্প করতে 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 তারপর বোঝার চেষ্টা করতেছিলাম যে তার এই ধরনের সেলসম্যানশিপ ডেভেলপ করার ক্ষেত্রে কীভাবে কী কাজ করছে, এইভাবে আর কি। সো ফার্স্ট কনভারসেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি মোটামুটি এই ফার্স্ট যখন হুক বলে, হ্যাঁ মানে যখন তার সাথে গল্প করি যে কোনো আননোন মানুষের সাথে, তখন তার ওই 1-2টা
প্রশ্নের যে রেসপন্স ওটা থেকে মোটামুটি আমি তাকে পিক করে ফেলেছি, তাকে আমি কোন ক্যাটাগরিতে ফেলে হচ্ছে তার কাছ থেকে হ্যাঁ মনে করো সে যদি ওই ওই 20 টাকা সার্ভিস ভালো হয়ে দিয়ে ওই অংশটাকে অ্যাড না করতো, মেবি আমি তার সাথে অন্য লাইনে গল্প করতাম। বুঝতে পারছি। আর আচ্ছা আর কিছুতে ইয়ে না যায় আমি এমনিতে হচ্ছে নর্মালি তো আপনার ঢাকা শহরে বেশি থাকা হয়েছে লাইফ টাইমের মধ্যে। হ্যাঁ আমি তো 2003 থেকে ঢাকায়, ফলে 22 বছর তো হইলো। তো ঢাকার মধ্যে এই রাস্তাঘাটে চলতে ফিরতে সবচেয়ে বেশি কোন টাইপের পেশার বা কাদের সাথে বেশি আড্ডা দেওয়া হয়েছে বা ইন্টারভিউ আপনার হিসাবে ইন্টারভিউ করা হয়েছে? সবচেয়ে বেশি প্রান্তিক মানুষ, বাদামওয়ালা, ঝালমুড়িওয়ালা, ডাবওয়ালা, যেহেতু প্রচুর ডাব খাওয়া হয়, চাওয়ালা। মানে আমি যখন যেখানে আছি চাওয়ালাদের সাথে আমার একটা ভালো খাতির হয়ে যায়। এটা কিভাবে যেন সেই বাচ্চাকাল থেকেই, যখন আমি স্কুলে পড়তাম তখনও মানিকগঞ্জে 2টা চাওয়ালা ছিল মানিকগঞ্জ শহরে। বিকাল থেকেই মোটামুটি ওরা ওই করতো, মানে ওই একটা ফ্লাস্ক নিয়ে ঘুরতো। তো আমার কাছে কতক্ষণ পর পর একটা চা বিক্রি করতো। কোনো জায়গায় মাঠে না গেলে আমাদের বাসায় এসে খোঁজ দিত যে আমি মাঠে যাই নাই কেন। এবং আমি যখন কলেজে চলে আসলাম তখন আমার বন্ধুদের কাছে খোঁজ নিত যে ওই ভাই কবে আসবে, ওই ভাই কবে আসবে। কারণ আমি গেলেই মোটামুটি সে আমার পাশেই বসে থাকতো এবং কিছুক্ষণ পর পর চা খাওয়াইতো। এরকম তো সাধারণত করে না, মানে কোনো চালারে তো মফস্বলের কোনো ছেলে এইভাবে ট্রিট করে না। ফলে ছোটোবেলা থেকে চালাদের সাথে আমার একটা সবসময় ঘনিষ্ঠতা থাকে। মুদি দোকানিদের সাথে আমার একটা ভালো খাতির হয়, নাপিতদের সাথে আমার সেই লেভেলের খাতির হয়, ড্রাইভারদের সাথে ভালো খাতির হয়। ফলে প্রান্তিক মানুষদের সাথে আমার সবসময় একটা ভালো খাতির থাকে। নাপিতদের বেশ হচ্ছে একটা আড্ডাবাজ একটা মুড আছে, মানে সব নাপিতেরই বলা যায় যে বেশ চুল কাটতে থাকে। আমি যে গোল্ডেন স্ট্রিটে থাকি, গোল্ডেন স্ট্রিটে ঢোকার মুখে একটা সেলুন আছে। ওই সেলুন হ্যাঁ ও আমার খেয়াল রাখে যে আমার চুলদারি কখন বড় হয়েছে, ডাক দেয়। চুলদারি একটু বড় হলেই আমার বলে যে ভাই একটু বড় হয়ে গেল, দাড়ি কিন্তু বড় হয়ে যাইতেছে। তারপর মনে করো যে হয়, মানে যখন সে ফাঁকা টাকা থাকে, আমি যখন রাতের বেলা যাই, সে বলে ভাই কবে আসবেন, এরকম আর কি। মানে ওই নাপিতের সাথে আমার খুব ভালো খাতির। আমি ইন্ডিয়ায় গিয়ে কি করছি না করছি সেসব গল্প সে শুনে, ক্রিকেট নিয়ে তার সাথে গল্প হয়। তো ঢাকায় মূলত আমার এই প্রান্তিক মানুষদের সাথেই বেশি খাতির হয়। আর একটা হচ্ছে যে যারা ইয়াং এন্টারপ্রেনারদের সাথেও আমার প্রচুর সময় কাটানো হয়। প্রান্তিক বললে যেহেতু একটা ক্যাটাগরিজ করলেন, মানে ওরা দেখা যায় যে ওরা তো অ্যাভেলেবল বেশি হয়, মানে অ্যাভেলেবল বেশি হয় এই সেন্সে যে তাদের সাথে কথা বলা সহজ। আর টাইম বেশি থাকে। এখন যেহেতু প্রতিদিন বাইকে চলাচল করি, তো এই রাইডারের সাথে আমার গল্প প্রচুর হয়। আমার যেটা হয় যে আমার হলো এই ক্ষমতাবান এবং বিখ্যাত মানুষের সাথে আমার পরিচয় কম, কিন্তু নর্মাল মানুষজনের সাথে যাদের সাথে কথা বলা যায় তাদের সাথে। ওইটাই বলতেছিলাম যে যাদের কথা বললেন সবাই দেখা যাচ্ছে এরা অ্যাভেলেবল, আবার এদের সাথে অনেকে অনেক বেশি টাইম কাটাইতে চায় না। সো এদের সাথে কথা বললেও কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েশন ফিল করে, যার কারণে কিন্তু ওরা টাইম দেয় আর কি। তো ওদের সাথে আবার টাইম দিলে দেখা যায় যে একটা ভাইব বোঝা যায়, মানে ওই লেয়ারের মানুষজনদের। ওই সেন্স থেকে যদি বলি, মানে আপনার কি মানে ইনসাইট কি, যে সাপোজ রিক্সাওয়ালাদের ব্যাপারে বা চা আলাদের ব্যাপারে বা নাপিতদের ব্যাপারে, মানে ওরা কিভাবে চিন্তা ভাবনা করে, বা দেখা যাচ্ছে কোনো একটা কাজে ওরা রিয়াকশন কিভাবে দেয়, ঘটনার ক্ষেত্রে কোনো একটা ঘটনায় ওদের রিয়াকশন কি টাইপের হয়, এইরকম কোনো মানে প্যাটার্ন তো একটা দাঁড় করানো আছে মেবি আপনার? মানে আমি যেটা বলবো এটা খুব কমন কথা, এটাতে আমি নতুন কিছু দেখি না। সেটা হলো যে আসলে প্রান্তিক মানুষরা মানে ধনী লোকের চাইতে বেশি লোভী। আচ্ছা, এটা যেটা হয় যে এরা সবসময় মানে এই যে আমার সাথে যে ভালো সম্পর্ক, এটার পেছনে কিন্তু আমার ব্যক্তিগত কোনো ক্যারিশমা নেই। ক্যারিশমাটা হলো যে এই যে আমি ধরো এদের কাছে খাই, 5 টাকা বিল হলে 10 টাকা বিল ধরা দিই। ফলে এইখানে পুরো ঘটনাটাই অর্থনৈতিক, কিন্তু দেখে যে এরকম একজন মানুষ খাতির করতেছে, এরকম তো সাধারণত করে না। তো ওইটা একটা লোভে পড়ে এই খাতিরগুলা। যেমন আমি যখন হলে থাকতাম, হলে তো মনে করো যে আমাদের ওই সময় আমাদের রুমে চা দিয়ে যেত, এবং শহীদ মিনার থেকে, হ্যাঁ মানে তখন হচ্ছে রাত 8টার পরে ওই হ্যাঁ তো কি করা লাগতো, মানে আমার রুমের সামনে এসে ডাকা চা বলাও লাগতো, পাঁচটা নামায় দিয়ে যেত। এবং দেখা যাচ্ছে যে আমি হল ছাড়ার পরেও, আমি হল ছাড়ছি 13 বছর হয়ে গেছে, ওরা আমরা এখনো ফোন করে, ঈদের আগে ফোন করে, তারপরে অমুকের চাকরি লাগবে, ওর ছেলের স্কুলের বেতন লাগবে, এরকম করে বিরক্ত করতেই থাকে। আবার কি বলে আমাদের শহীদ মিনারে একটা চা আলার মামা ছিল,
তার ছেলে তো আমি একটা জায়গায় চাকরিও দিয়ে দিয়েছিলাম, সেই মামাও মনে করে এত বছর পর আমার মনে রাখছে। আবার আমাদের ওই হলের সামনে একটা লোক আমের আচার আম বিক্রি করতো, তার সাথে আমার একবার গুলিস্তানে দেখা হইলো। গুলিস্তানে দেখা হইলো, সে নানা গপ্প টপ্প বলে আমার কাছ থেকে 500 টাকা নিয়ে গেল। মামা এতদিন পরে আসছেন, এইটা সেটাও। তো এই সমস্ত লোকের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অর্থনীতি একটা বড় ব্যাপার। মানে তুমি যত যাই বলো, যত ওই সাবসিডিটা দেওয়া লাগে, দিলে তার রিসোর্সটা পাওয়া যায়, টাইমটা পাওয়া যায়। হ্যাঁ, তো সে তো মনে করতেছে যে আমারে মানে খাতির টাতির করে আমারে খুব ফ্রড করে টাকাই করতেছে, কিন্তু আসলে যে আমি এটাকে তার একটা সার্ভিস চার্জ হিসেবে দেখি, যে এই যে তার কাছ থেকে আমি যে ইনসাইটটা নিচ্ছি, এটার জন্য তার তো একটা কপিরাইট বা রয়্যালটি পাওনা আছে, তো ওই জায়গা থেকেই দেই। তো আমি যেহেতু ওইভাবে দেখি, ফলে আমিও তার সাথে প্রফেশনাল, সে তার মতো ধান্দাবাজি করে, এইভাবে আর কি। মানে আসলে যেটা হয়েছে যে আমাদের পৃথিবীতে সম্পদের বন্টনটা এত অসম, কিছু মানুষের কাছে আসলে এত বেশি টাকা, এবং বাকিরা এই যে মানুষগুলো, এই মানুষগুলোর তো আসলে জীবনযাপনের যে বেসিক যে ইনকামটা সেটাও তো তাদের নাই। ফলে যেটা হয়েছে, তারা টিকে থাকার জন্য এই আউটসোর্স করতে, টিকে থাকার জন্য এরা প্রত্যেকটা মানুষকেই তখন পটেনশিয়াল কাস্টমার মনে শুরু করে, যার কাছে একটু টাকা পয়সা পায় এটা সেটাই পাওয়ার চেষ্টা করে। এতে করে যেটা হয়, এদের স্বভাব হয়ে যায় খারাপ, এরা সব কিছুরে তখন বাই ডিফল্ট মনে করা শুরু করে। যেটা হয়েছে যে আমি একদিন ধরো 100 টাকা দিলাম, পরের বার দেখা হয় তারে আমি যদি 50 টাকা দিই, তখন তার মন খারাপ হয়ে যায়, কিন্তু এই টাকাটা কিন্তু তার পাওনা না। এই যে আমি ওই যে বললাম, মানে আমার হল ত্যাগের ওই কারণে তো আমি খুবই বিরক্ত ছিলাম। 19-23 জন্মের পরে আমার হল দেখানোর জন্য 21 সালে আবার গেছিলাম, মানে 9 বছর পরে আমার রুমে গেছিলাম। তো আমাদের হলের পুরনো কর্মী টর্মী যারা আছে সবাই এসে ধরছে, গিয়ে তখন আমার তাদের মানে 1200 টাকা দেওয়া লাগছে। মানে এমন না যে তারা এসে আমার কাছে চাইছে, এটা আমাদের ক্ষেত্রে হয়, মানে এখন ক্যাম্পাসে গেলে তো এই এদের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে ওইটা একটা বড় ব্যাপার। বাট স্টিল মানে আমি এটাকে ওর্দি ইনভেস্টমেন্ট মনে করি। মানে ধরো যে আমি একটা কোম্পানির সিইওর সাথে আলাপ করে তার মানে তারে একটা গিফট দিলাম, ওইটাও তখন নিজের স্বার্থসিদ্ধির জন্যই তো দিচ্ছি, সেটা আমি কখনোই করি না। সেটার চেয়ে বরং এই সমস্ত লোকজনের কাছ থেকে করাটা সেটা ভালো। তবে এদের মধ্যে কেউ কেউ লোক আসলে ভয়াবহ লেভেলের ভক্তও হয়ে যায়। এরকম অনেক ভক্তও আছে যারা আসলে আমার ধরো যে সত্যিকার অর্থেই অনুরাগী। যেমন নূর আলম বলে একটা ছেলে ছিল, সে যখন আমাদের হল হয়ে যায়, তো মানে পরীক্ষার পরে তো হল বন্ধ থাকতো, মানে ক্যান্টিন চলতো না। আচ্ছা আচ্ছা। তখন ওই ছেলে করতো কি, আমার জন্য প্রতিদিন এই আহসানুল্লাহর ক্যান্টিন থেকে খাবার এনে রুমে দিয়ে যেত, এটার জন্য সে এক্সট্রা কোনো চার্জ নিত না, এবং সে অনেকদিন আমার সাথে যোগাযোগ রাখছে। তো এটা ডিপেন্ড করে, মানে এই আমি অ্যানালাইসিস করে দেখছি যে 100 জন করলে 97 জন হচ্ছে এরকম সুযোগ নেবে, 3 জন থাকবে মহাভক্ত হবে। তো এই জন্য আমি যতটা সম্ভব স্যাম্পল বাড়ানোর চেষ্টা করি, স্যাম্পল সাইজ, যাতে ওই যে 3% ভক্ত 3%-এর সংখ্যা বাড়ে, কোয়ান্টিটিতে বাড়ে যেন। হ্যাঁ, তো ওইটা একটা বড় ব্যাপার। মানে ওই হুমায়ুন আহমেদের যে হিমু ক্যারেক্টারটা রিয়েলি এক্সিস্ট করে কিনা এটা নিয়ে তো আসলে অনেকে ডিবেট আছে। বাট আমারে অনেক মানুষ বলছে যে আপনার মধ্যে এই হিমু সিনড্রোম আছে। গাঙ্গুয়া নিজেই তো বলে, অনেকবার বলছে যে হুমায়ুন আহমেদ যদিও হিমু লিখছে, কিন্তু তো অ্যাপ্লিকেশন আপনি করছেন বেশি, মানে তোমার সাথে ওই ব্যাপারগুলো মানুষের কিভাবে যেন হয়ে যায়। এমনিতে তো মানে ওই হিমুর ইম্প্যাক্ট নাই, মানে হিমু পড়ে ইম্প্যাক্ট হয়েছে না। হিমুর আমি তো প্রায় সমবয়সী, মানে ধরো যে হুমায়ুন আহমেদের প্রথম হিমু লিখছে ময়ূরাক্ষী যখন লিখছে, তখন আমার অলরেডি জন্মই হয়ে গেছে। ময়ূরাক্ষী 86 সালের পরে হয়েছে না, ওইটাই আর কি। মানে আমি তাহলে মানে ওইটার ইম্প্যাক্ট নাই, কিন্তু দেখা গেছে যে সেম টাইম লাইনে দুইটা ক্যারেক্টার আসলে এক্সিস্ট করতেছে আর আমি তো হুমায়ুন আহমেদের কখনোই ভক্ত ছিলাম না। হুমায়ুন আহমেদের বই যে আমি অনেক পড়ছি তাও তো না। হুমায়ুন আহমেদ বই লিখছে শত, আমি তো হুমায়ুন আহমেদের 30-40টা বেশি না। ওই মানে মানুষ সিমিলারিটি দেখবে খুব স্বাভাবিক, কারণ হচ্ছে ওই কন্টেন্টটা কনজিউম করছে বেশি, সো একই সাথে ওইটার একটা রিলেটেবল একটা ক্যারেক্টার আছে যেহেতু। হ্যাঁ, বরং মানে আমার ওই জ্যাক রুসো ওই টাইপ ক্যারেক্টারগুলো আমাকে বেশি প্রভাবিত করছিল। তো ওই ধরনের লোকজন হয়তো খুব একটা দেখা যায় না, সেটা একটা কারণ হতে পারে। ক্যাম্পাস লাইফের কথা বলতেছিলাম ভাই। ক্যাম্পাস লাইফে এমনিতে মানে এই যে হোটেল ক্যান্টিন বয় বা ওই যে ক্যাম্পাসের চাওয়ালা বাদে এমনি একাডেমিক পারপাসে যাদের সাথে রিলেশন ইন এ সেন্স যে ক্লাসমেট বা ফ্রেন্ড, এই মানে এনাদের সাথে ইন্টারাকশনগুলা, বা ওই ইন্টারাকশন মানেই তো অ্যাকচুয়ালি এক ধরনের ইন্টারভিউ, তো তাদের সাথে ইন্টারাকশনগুলোর ব্যাপারে কিরকম কি ইয়ে করতেন, মানে জাস্তো না মানে আর কি, কিভাবে তাদের সাথে কমিউনিকেট করতেন বা ওইখান থেকে ইনসাইট নেওয়া? আমার তো ক্লাসমেটদের মধ্যে শুধু আরমানের সাথে ঘনিষ্ঠতা ছিল। তো আরমান
আরমান আমাকে মানে ক্যাম্পাসে তো আরো কয়েকজনের সাথে শুধু আরমান ভাই না, আরো কয়েকজনের সাথে তো সম্পর্ক ছিল। চমক ভাই ছিল হয়তো না, senior হিসেবে। চমককে আমি বইটা থাকতে চিনতাম না আসলে। চমকের সাথে আমার বন্ধুত্ব হয়েছে উদ্ভাস। আচ্ছা আচ্ছা, পরে মানে এরকম আরো তো কিছু ক্যারেক্টার টিচারদের মধ্যে স্টুডেন্ট, এগুলো আসলে আমার এফোর্ট দেওয়া যেতে হয় না। আমি যেহেতু ব্লগ লিখতাম, ফলে আসলে ওই টিচাররা বা ওনারা যেটা হয়েছে, ওনারা আমাকে ব্লগ লেখার সূত্রে এইভাবে চিনতেন। আমাকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করতো হচ্ছে 7-8 সালের দিককার। হ্যাঁ, আরমান। আর বাদ বাকি যেগুলো হয়েছে ওগুলো যেহেতু আমাদের এমএমই ডিপার্টমেন্ট তো খুব ছোট্ট, মানে আমাদের ব্যাচে 40 জন, ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি। বাকি তো 12 জন 15 জন 20 জন এরকম স্টুডেন্ট ছিল। তো ওইরকম একটা ব্যাচে ডিপার্টমেন্টে একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে না, মানে ঘোষণা দিয়ে দিচ্ছে মোটামুটি ইঞ্জিনিয়ার হবে না, পড়ালেখা কিছুই করে না, সে আবার নানা স্ক্রিপ্ট লেখে এবং ডিপার্টমেন্টে একটা দেয়াল পত্রিকা বের করছে একক উদ্যোগে, সেটা আবার ডিপার্টমেন্টে টাঙায় রাখছে বড় করে। কোন ইয়ারে থাকতে? ফার্স্ট ইয়ারে থাকতে 1-1-8। তো এই সমস্ত কারণে মানে আমাকে এই থেকেই চিনতো। কিন্তু যেটা হয়েছে যে আমি প্রচুর ক্যারেক্টার আমি সংগ্রহ করছি মানে আমার বইয়ের। যেমন ধরো সঞ্চিতা দে, সে তো বেসিক্যালি আমার ডিপার্টমেন্টের ম্যাডাম ছিল। এখনও তো তাকে আমি প্রত্যেকবার নতুন বই বের হলে আমেরিকায় পাঠাই। তারপর 41, পাপড়ি, এটা সবাই তো আসলে ওই বইয়ের থেকে সংগ্রহ করা ক্যারেক্টার। না, ওইটাই বলছি যে এই ক্যারেক্টারগুলোর সাথে ইন্টারাকশনের মানে কি টাইপ কেমন ছিল বা কি করতেন বা কিভাবে অবজার্ভ করতেন? এদের মধ্যে একমাত্র 41-এর সাথেই যেহেতু ক্লাসমেট ছিলাম, 41-এর সাথে আমার মোটামুটি একটু ভালো ঘনিষ্ঠতা ছিল। কিন্তু তার তো আমরা সেকেন্ডে ওঠার পরে বিয়ে হয়ে গেছিল, ফলে ঘনিষ্ঠতা একটা বাড় ছিল। বাদ বাকি পাপড়ি বলো বা সঞ্চিতা দে বলো, সঞ্চিতা দেও তো আমেরিকা চলে গেল। পাপড়ির সাথেও আমার 1-2 দিনের বেশি কথা হয় নাই। আর এই তো মানে এরা প্রায় সবই ওই দেখতাম, দেখে ওইখান থেকেই তারা ক্যারেক্টার হয়ে গেছে। তারা হয়তো রিয়েল লাইফে তাদের সাথে 1-2 দিনের বেশি কখনো কথাই হয় না 41-এর বাইরে। তো ওইভাবেই মানে দেখেই তাদেরকে অবজারভেশনের মধ্যেই যেটুকু হচ্ছে কি বলে মাথার মধ্যে ইন্টারভিউ চলছে তাদের সাথে। হ্যাঁ, ওইখান থেকে একটা সিনারিও বানাইছি, দৃশ্যপট বানাইছি। ওইরকম কোনো কি মনে আছে মানে ধরেন যে মোটামুটি আইকনিক হয়ে আছে এখন আপনার স্মৃতিতে, যেহেতু এটা তো আপনারই গল্প, যে কোন একটা ক্যারেক্টারের ব্যাপারে কোনো একদিনের কিছু? হ্যাঁ, যেমন ধরো হিউম্যান ল্যাব যদি কেউ পড়ে, মানে হিউম্যান ল্যাব তো আমার সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই, 800+ বিক্রি হয়েছে। তো এই বইয়ের যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার পাপড়ি, সে তো আসলে আমার ডিপার্টমেন্টের সিনিয়র ছিল এক ব্যাচ আগে। তার সাথে আমার সারা লাইফে 2 দিন কথা হয়েছে। তো একবার আমরা করলাম মানে কার্নি স্যারের সাথে রংপুর ট্যুরে গেলাম, ওইখান থেকে ওনার বাসায় যাওয়ার কথা ছিল। তো বসে দাবা খেলতেছিলাম, দাবা খেলা শেষে চুপচাপ বসে আছে। তো তখন সে পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলো, হিমেল কি চিন্তা করো? এই যে একটা ছোট্ট কথা, এইটার ভিত্তিতেই তারে আমি যে বিরাট ক্যারেক্টার বানায় ফেলাইছি, তার মনে হবে না জানি কি। কিন্তু আসলে তো তার সাথে আমার রিয়েল লাইফ ওই একদিনই কথা হয়েছিল, ওইটুকু, হিমেল কি চিন্তা করো, ওই আর কি। ওইটা কি মানে ধরেন যে ওই কথাটুকু বলছে এই জন্যই, নাকি ধরেন যে চিন্তার জায়গায় যদি অন্য কোনো শব্দ ইউজ করতো? মেবি এরকম, মানে হিমেল কি করো এইটুকু যদি সাপোজ বলতো, স্পার্ক হইতো না? মেবি ওই কি চিন্তা করো ওই কথাটাই হয়তো আমাকে বিশালভাবে অ্যাট্রাক্ট করছে। প্লাস মানে পাপড়ি নামটা খুব ভালো লাগছিল তখন। তো মানে আমি কিন্তু ছোটবেলা থেকেই নাম কালেক্ট করতাম, মানে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করে করে তার পছন্দের নাম কালেক্ট করতাম। এরকম করে আমার প্রচুর নাম কালেক্ট করা ছিল, ফলে যে নামগুলো একটু আলাদা মনে হইতো ওই নামগুলো আমাকে অ্যাট্রাক্ট করতো। তো আজম খানের ওই যে সারা রাজ্যে পাপড়ি কেন, তো ওই গানের কারণে মানে পাপড়ি নামে তো কাউকে চিনতাম না, রিয়েল লাইফে চেনা ছিল না। তো আজম খানের ওই গান এবং পাপড়ি কেন বোঝানো, দুইটা মিলে পাপড়ি নামটা এবং ক্যারেক্টারটার প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন ছিল। এবং সে নিজে থেকে যখন জিজ্ঞেস করছে কি চিন্তা করো, ওই কথাটা এমনভাবে ফ্যাসিনেট করলো। এরপরে তো সে আমার অনেক বইতে সে ক্যারেক্টার ছিল। এখন অবশ্য 2019-এর পরে আর কোনো বইতে সে ক্যারেক্টার নাই, কিন্তু আমার সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্যারেক্টার বোধহয় সেই ছিল। ক্যারেক্টার এটার ইয়েতে আর কি মনে পড়লো আমাদের হচ্ছে আপনার যেটা নামহীন বই যেটা ছিল, নামহীন দামহীন, ওইটার সময় তো একটা আলোচনা খুব হইতো আমাদের মধ্যেই, যেটা হচ্ছে যে অবসেশন। অবসেশন ছিল ওই সময় সম্ভবত 29টা 32টা, ওই সময় সম্ভবত 32টা ছিল। আচ্ছা, তো এখানে তো মানে অনেক ক্যারেক্টার ছিল, মানে পরিচিত, মানে কি বলে পার্সোনাল লাইফের পরিচিত, আবার হচ্ছে সেলিব্রিটি লেভেলের বা একেবারে ইতিহাসের পাতায় যারা ঠাঁই পাইছে এরকম। তো তাদের সাথে তো আপনার হচ্ছে কথাবার্তা চলতো, বিশেষ করে মনে হয় মাইকেল মধুসূদনের সাথে সবচেয়ে বেশি হতো। এখনো হয়। হ্যাঁ,
মানে এখনো ওই অবসেশন গুলো তো এখনো মনে হয় ক্যারি হইতেছে, দু একটা হয়তো কম বেশি হয়েছে। এই মানে অবসেশনের কাহিনীটা একটু মানে আপনার মতন করে ব্যাখ্যা করেন, মানে অবসেশন গুলো কিভাবে লালন করতেন বা তাদের সাথে কথাবার্তা কিরকম হইতো? ওই যে মানে যেহেতু সবসময় ইন্টারভিউ মোডে থাকি, তো এই জন্য আশপাশের মানুষজনের সাথে যে আলাপটা করতেছি এটা ক্রস চেক করার জন্য তো এত অ্যাভেলেবল টাইম তো আসলে কারো নাই। একমাত্র গাঙ্গুয়ারই দেখলাম যে প্রচুর অ্যাভেলেবল টাইম আছে, গাঙ্গুয়া সেটা করছে, কিন্তু বাদ বাকি তো ছিল না। তো তখন আমি নিজে একটা অল্টারনেটিভ ইগো তৈরি করতাম। সেই অল্টারনেটিভ ইগোকে কখনো মাইকেল মধুসূদন নাম দিতাম, কখনো জ্যাক রুসো নাম দিতাম, বা কখনো রূপা গাঙ্গুলি, কখনো লিলিয়ান গার্সিয়া, এদের নাম দিতাম, দিয়ে ওইভাবে তার সাথে কনভারসেশন চালাইতে একসময় মনে হয়তো আমি তাদেরকে দেখতে পাই, ওরকম একটা ব্যাপার কাজ করতো। ওইটাই বলছি, মানে দেখতে পাওয়ার ব্যাপারটা কিভাবে কাজ করতো। ধরেন যে আমরা এরকম দুইজন এখানে বসে আছি, তো এখানে আরেকজন আছে, মানে এই 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 লেভেলে ইমাজিনেশন অনেকেই তো করতে পারে, মানে ওইভাবে হয়তো আপনি করতেছেন। এখন তার সাথে শুধু ইমাজিনেশন যে বসে আছে তা না, এই ঘটনা নিয়ে মানে দুইজন আছে, এখানে তিনজনের কথোপকথন হইতেছে আপনার মাথার মধ্যে। মানে এই জিনিসটা হচ্ছে কিভাবে করতেন, মানে আর কি জেনারেট করতেন কিভাবে? বা এটা অটো হইতো, এটা আলাদা কিছু করা লাগতো না। তুমি যদি আমাকে ভার্সিটি লাইফে দেখো, ভার্সিটি লাইফে সবাই জানে, মানে আমাকে যারা চিনতো, আমি সবসময় 2 কাপ চা খাইতাম। তো একবার আমাকে কানি স্যার জিজ্ঞেস করলো যে তুমি মানে একসাথে 2 কাপ চা খাও কেন? তো তখন আমি স্যারে বলছিলাম, স্যার আমার একটা ইমাজিনারি ফ্রেন্ড আছে, এই কাপটা আসলে তার জন্য, তার হয়ে আমি খেয়ে দিচ্ছি। তো যদিও আমি কথাটা ওনাকে ফান করে বলছিলাম, বাট লিটারালি ব্যাপারটা এরকমই ছিল। মানে বিষয়টা এরকম না যে আমার হ্যালোসিনেট হয়, আমি কিন্তু হ্যালোসিনেটেড না, বা আমার কিন্তু কোনো সিজোফ্রেনিয়া নাই, কিন্তু যেটা হয়তো যে খুব ডিপলি চিন্তা করতে করতে মনে হতো যে আমি জিনিসটা ফিল করতেছি, এরকম একটা ব্যাপার কাজ করতো। ওই মানে ওই কি বলে যে স্যাররা যেটা বলছেন যে আরেকজন হচ্ছে করতেছে, মানে ক্যাম্পাসে আরো অনেকে জানতো, কিন্তু ওইটার তারা কিভাবে পাইতো, মানে ফিলটা কিভাবে পাইতো? না 2 হাতে 2 কাপ চা, এটা তো একটা ভিজিবল জিনিস। হ্যাঁ, মানে সামহার ইন ব্লগে যদি তুমি এখনো হিমালয় 777 দিয়ে সার্চ দাও, ওখানে আমার অনেক লেখা আছে। দেখবা যে আমার যে প্রোফাইল পিকচার, বা আমার ফেসবুকে তুমি পুরোনো ছবি দেখবা যে আমি এরকম 2 কাপ চা খাচ্ছি। এটা আমি দীর্ঘদিন এইভাবেই খাইতাম। এরপর মানে বিয়ের পরে এইভাবে চা খাওয়া বাদ দিই। আমি বলছি যে এটা যেমন একটা ভিজিবল আর কি ছিল, থিং ছিল, যে বোঝা যাইতো যে হয়তো আপনি আরেকটা এন্টিটিতে করতেছেন, ট্রিট করতেছেন। আর কোনো কিছু এরকম ট্রিটমেন্টের দেখা যাইতো কিনা, যে সাপোজ কথা বলতেছেন তো এরকম হইতো না? না, মানে আপনি হচ্ছে কথাটা মাথার মধ্যেই, মানে যেটা হয়েছে, আমি যেহেতু অ্যাবসেন্ট মাইন্ডে থাকি, তাহলে অ্যাবসেন্ট মাইন্ডে থাকি, বা আমি যখন আমার বড় পা এই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করতে, যে আমি সারাদিন পড়ার টেবিলে বসে আছি, কিন্তু পড়ায় কোনো মন নাই। বড় পা আমার এটা অসংখ্যবার নক করছে, এটা সে আম্মুকে নালিশও জানাইছে যে তোমার ছেলে সারাদিন চেয়ার টেবিলে বসে থাকে, পড়ে না। এবং আমি তো মানে এটা খুবই উইয়ার্ড, এটা মানে পৃথিবীতে এই কাজ অন্য কেউ করতো কিনা আমি শিওর না। আমি যখন পড়তাম, মানে স্কুলে তো আমি মোটামুটি ভালো রেজাল্ট ছিল, তখন আমার যাতে উঠতে না হয় এই জন্য সারা চেয়ার টেবিলকে এরকমই করতাম, মানে চেয়ার টেবিলের সাথে আমার এইভাবে পুরো বডি বাইধা রাখতাম। আচ্ছা, দড়ি দিয়ে, একদম দড়ি দিয়ে। এইরকম একটা ঘটনা হচ্ছে, আমাদের টিচার ছিল, আমাদের স্কুলের ম্যাথ টিচারের, সে হচ্ছে করছিল, মাথা চুল হচ্ছে উপরে বেঁধে রাখছে, মানে রাতে পড়বে, ঘুম আসলে যেন। ওই তো মানে আমার চেয়ার, প্রথমত চেয়ার হচ্ছে টেবিলের সাথে বাঁধা, ফলে চেয়ার নাড়ান যাবে না, চেয়ারের সাথে আপনি বাঁধা। এরপর চেয়ারের সাথে আমার পুরাপুরি এই যে হয় না, মানে আসামি দিয়ে বাইধা রাখে না, ওইভাবে বাইধা রাখা, ওইভাবে বাইধা পড়াশোনা করতাম। তো বড় পা বলতো যে এত বাইরের সাথে পড়ো, কিন্তু তোমার তো পড়াই পড়তে দেখা যায় না আর কি। হ্যাঁ, মানে তুমি বইয়ের দিকে তাকায় বই টই নিয়ে বসে আছো, কিন্তু তোমার তো পড়তে। স্কুল লেভেলের কথা? কলেজ লেভেল। স্কুল লেভেলে তো কলেজে হচ্ছে যখন নরডেমে, তখন হচ্ছে আপার বাসায় থাকতেন যে, তখন বড় পা তো আমি 7-এ যখন, তখনই ভার্সিটিতে চলে গেছে, ফলে বড় পা আমাকে স্কুল লাইফে মানে দেখেনি আর কি। তো ওই যে অন্য একটা জগতে চলে যাওয়া, এটা তো ওই যে ওইটার প্রভাবই ছিল আসলে। কলেজে থাকতে মানে ওই কোন জগতের প্রভাব বেশি থাকতো? মানে এক একটা লেয়ারে তো এক এক জিনিসের বেশি প্রভাব পড়ছে। কলেজ লাইফে যখন ঢাকায় আসলেন, নটরডেমের একটা ইফেক্ট আছে, আপনি বিভিন্ন সময় বলছেন, মানে নেগেটিভ ইফেক্ট, পজিটিভ ইফেক্ট 2 রকমই আছে। ওই সময় আর কি চিন্তা ভাবনাগুলো বেশি মাথায় ঘুরতো, বা কোন টাইপের? না, ওই তখন একটাই চিন্তা ছিল, জীবনে কখনো চাকরি করবো না, ব্যবসাও করবো না। আচ্ছা, এই একটা জিনিসই চিন্তা করছি, যে চাকরি করবো না, ব্যবসা করবো না, লেখক হব। তো লেখক যখন হয়েছি, তারপর তাহলে কি করতেছি, ওই সব চিন্তাই মানে ফ্যাসিনেটেড থাকতে থাকতে সময় চলে যায়। মানে এই যে চেয়ার টেবিলে বেঁধে পড়ার যেই কথা বললেন, ওই সময় ভাবনাগুলোই থাকতো যে মানে লেখালেখি করা হইতেছে, লেখালেখির পরে কি এরকম কিছু? আচ্ছা,
মানে আচ্ছা, তারপরে তো লেখালেখি করছেন, সম্ভবত ভার্সিটিতে থাকতে কি বই বের হয়েছে? হ্যাঁ, আমার বইটা থাকতেই বই বের হয়েছিল। আচ্ছা, প্রযত্ন হন্তা বইটা থাকতেই বের হয়েছে। তো তারপরে তো অনেকগুলো বই বের হয়েছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে বইগুলোই হচ্ছে আপনার সবকিছুর বাই প্রোডাক্ট বা মেইন প্রোডাক্ট যেটাই বলি আর কি, আলটিমেটলি তো বই। এবং বইয়ের তো একটা মোটামুটি আপনার মানে নিউমেরিক টার্গেটও আছে যে 37টার মতো, তো আর মোটামুটি 19-20টার মতন বাকি আছে। তো ওই সেন্সে হচ্ছে মানে বইয়ের কন্টেন্ট, বইয়ের ক্যারেক্টার এইগুলো সোর্স করার জন্যে মানে এই যে বিভিন্ন সময় ট্রাভেলিংগুলো হইতেছে, ট্রাভেলিংগুলা মানে আর কি বলা হইতেছে ট্রাভেলিং, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে ইনকোয়ারি যেটা করা হয়, কালচারাল ইনকোয়ারি, এবং সেইখান থেকে হচ্ছে ইনসাইটগুলো নেওয়া। তো এই ওভারঅল প্রসেসটা তো দেখা যাচ্ছে যে আপনার একটা বড় রিসোর্স নিয়ে নিতেছেন। রিসোর্স বলতে টাইমের কথা যদি বলি, মনিটারি রিসোর্সের কথা যদি বলি, তো এইখান থেকে অ্যাকচুয়ালি আপনার মানে আর কি পাওয়ার আশা কি বা না অর্জনের আশা কি আর কি? বিশেষ কোনো আশা নাই। মানে আমার একটা নিজস্ব টার্গেট আছে যে আমি তো সোশ্যাল কারেন্সি বিল্ড আপ করতে চাই। আমার তুমি যে আমার একটা হিমালয় পাই ফেসবুক পেজ খুলছো, ওখানেও তো সোশ্যাল কারেন্সি ব্যাপারটা দেওয়া আছে। তো এই জন্য আমি সোশ্যাল কারেন্সি ম্যাক্সিমাইজ করতে চাই, এইটা আমার টার্গেট। এই সোশ্যাল কারেন্সি ম্যাক্সিমাইজ করার জন্য এই যে নানা ধরনের মানুষের সাথে কানেক্টেড হওয়া, নানা ধরনের এক্সপিরিয়েন্স নেয়, নানা ধরনের উপলব্ধি তৈরি করা, এগুলো থেকে তো আসলে কারেন্সিগুলো তৈরি হয়। সোশ্যাল কারেন্সি বাড়াইতে চাই। আর যদি বৈষয়িক টার্গেট বলো, আমি বৈষয়িক টার্গেট তো সেটা আমি মানে অসংখ্যবার বলছি যে 2037 সাল নাগাদ আমি একজন মানে 2037-এ আমার বয়স হবে হলো 51। তো 51 বছরে আমি মানে ওই সময় মানে সমগ্র পৃথিবীতে সোশ্যাল ইন্টেলেকচুয়াল হিসেবে যাদের নাম থাকবে আলোচিত, সেইখানে আমি একজন থাকতে চাই। তো সেটার জন্য তো মানে ইংলিশের না লেখার কোনো বিকল্প নেই। অলরেডি তো রং প্যাথি ট্রান্সলেট করে ফেলছে, তো এটাকে পাবলিশ করার চেষ্টা করতেছি। তো আমার এখনকার সিরিয়াস বই সবই ইংলিশে ট্রান্সলেট করে ওইভাবে করতে চাই। মানে এই টার্গেট অ্যাচিভ করতে চাই। যদি অ্যাচিভ না হয় সেটা ব্যর্থতা, বাট এই টার্গেট আছে বলতে পারো। সো এত সব কিছুর মূলে আমি একজন করতে চাই, কি বলে গ্লোবালি রিকগনাইজ কন্ট্রারিয়ান থিঙ্কার হইতে চাই। হইতে পারলে ভালো, বাট যদি না হইতে পারি সেটাতে দুঃখ নাই। আমি ওর লাইফ তো এনজয় করতেছি, লাইফ নিয়ে তো আমার কোনো নাই, মানে কি বলে দুঃখবোধ নাই। এখন 25 সালে এসে মানে 37 সালের একটা টার্গেটের কথা বললেন, সো নিশ্চয়ই 20-এ বা 15-তে 25-এর একটা টার্গেট ছিল। 25 সালের কথা বলতেছি, ওই পার্সপেক্টিভে কি সফলতা বা ব্যর্থতার কোনো ইয়ে আসছে কিনা? আমার সোশ্যাল কারেন্সি যা অ্যাচিভ করা টার্গেট ছিল সেখান থেকে আমি বেশ খানিকটা পিছিয়ে আছি। আচ্ছা, তো এইটা বলতে পারো যে এটা আমি 18 সালে আমার যা প্রসপেক্ট ছিল, 25-এ ওই অনুসারে যদি করি 18-25-এ আমি ঠিক কাঙ্ক্ষিত জায়গায় নাই, আমি একটা জায়গায় স্থির হয়ে আছি। ওই জায়গাটাতে আমার আর একটু আগানো দরকার ছিল, তো সেটা হয় নাই। দেখি নেক্সট 4-5 বছরে সেটা আগাইতে পারি কিনা। মানে তার মানে হচ্ছে যদি ব্যর্থতা ওয়ার্ড ব্যর্থতা হিসেবেই বলি, ব্যর্থতা যদি বলি তাহলে হচ্ছে সোশ্যাল কারেন্সি বিল্ড আপ না হওয়া হয়েছে। কিন্তু আমার ধরো আমার সোশ্যাল কারেন্সিকে আমি যদি নিউমেরিক্যালি বলি, ধরো আমার যদি 300 কোটি ইউনিট সোশ্যাল কারেন্সির টার্গেট ছিল, আমি হয়তো সেখানে 300 কোটির জায়গায় 140 কোটি অ্যাচিভ করছি। তো 140 কোটি কিন্তু কম না, কিন্তু মানে এটা ধরলাম যে 45-50%-এর মতো সোশ্যাল কারেন্সির। এটা একটু মানে ক্ল্যারিফাই করবো আমি, সফলতা ব্যর্থতা একটা পার্ট। হ্যাঁ, তো সেই হিসেবে ওই যে বললাম যে আমার যা টার্গেট ছিল সেখান থেকে আমি বেশ খানিকটা পিছিয়ে আছি, এই আর কি। আর হচ্ছে সফলতার কথা যদি বলি, মানে সোফার কোন পার্টগুলো চিন্তা করলে সফল বলে মনে করেন যে এই জায়গায় আপনি সফল? সাপোজ 18টা বই একটা সফলতার জায়গা হইতে পারে। মানে এই 18টা বইও আমি সফলতা বলবো না, এই কারণে যে 18টা বই লেখার পরে এখন তুমি যদি আমাকে বলতে বলো যে আপনার 18টা বইয়ের মধ্যে কোন বইগুলো আপনার কাছে ভ্যালুয়েবল বা সিগনিফিকেন্ট, আমি দেখি যে আমি মাত্র 5টা বই খুঁজে পাই। এই ডিটাচমেন্ট টু ডিপার্চার, রং প্যাথি, মৌনতা ক্লাব, সিগনেচার স্মরণ, আর হচ্ছে হিউম্যান। বাকি 13টা বই তো আমার কাছে না লিখলেও চলতো। তো এই পার্সেন্টেজটা তো অনেক বেশি হয়ে গেছে। 18টার মধ্যে অন্তত 9টা বই যদি হইতো যেটা আমি মনে করতে পারি যে খুব সিগনিফিকেন্ট বই, তাহলে সেটা আমি সফলতা বলতাম। এখন যেটা হচ্ছে যে কি বলে অনিয়ন্ত্রিত বংশবিস্তারের মতো করে প্রচুর না, কিন্তু 5টার কথা বললেন, এটা কিন্তু ভাই হচ্ছে রিসেন্ট পাস্টের 5টাই প্রায়
তাই না? হ্যাঁ, মানে 19 সাল তার মানে কিন্তু হচ্ছে এটা আপগ্রেডিং একটা লেভেলে আছে, মানে এরকম না যে দুইটার পর একটা করে হচ্ছে মানে দুইটা ডট খেলতেছেন একটা বাউন্ডারি মারতেছেন, এরকম না। কিন্তু আপনি মানে এখন যে হিসেবে চিন্তা করতেছেন তাতে শুরুর দিকে বেশিরভাগই ডট সিঙ্গেল গেছে, না এখন মাঝে হচ্ছে বাউন্ডারি না মাঝে যে চিন্তা এক্সপ্রেস একটা বই লিখছি, বইটা তো আসলে নারিকেল ছিল না, ওইটা তো এই 5টার মধ্যে মনে হয় পড়ছে, মানে 6টা ধরলে ওইটা একটা ছিল। তার মানে ধরা যায় যে এখনকার গুলো আপনি হচ্ছে ভ্যালু দিতে পারবেন। বা মনে করো আমি যে অ্যাম্বিশন মার্কেট, তারপরে হচ্ছে চিকিৎসকের সোশ্যাল এজেন্সি, এই ধরনের কিছু মানে স্পেসিফিক পার্সনের উপর ইন্টারভিউর বই করছি। তো এইখানে আমি দেখলাম যে রাইসুল ভাইকে নিয়ে যে অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনার, আর গাঙ্গুয়ারকে নিয়ে যে বইটা নাবিল হোসেন, এই দুইটা হয়তো ঠিক আছে, বাট অ্যাম্বিশন মার্কেট বা চিকিৎসকের সোশ্যাল এজেন্সি এই দুটা বই হয়তো মানে না করলেও চলতো। তো এরকম আর কি, মানে তুমি যদি আমাকে 19 সালের পরেও ধরো, সেখানেও তো এই যেরকম বেশ কিছু মানে ফ্লপ আছে। তো ওইটা আসলে আমি চাই না, আমি চাইছিলাম যে কার্ডটা যেন এরকম থাকে, কিন্তু কার্ডটা তো নাই, বেশ কিছু আবার ফ্লপও আছে। সো ওই জায়গায় আমার মনে হচ্ছে যে 18টা বইয়ের মধ্যে আমার মনে হয় যে অন্তত 7, 8, 9টা বই যদি থাকতো যেটা আমি মনে করতে রিমার্কেবল, তাইলে হয়তো আমি সাকসেস বলতাম। সো লেখালেখির জায়গায় তো কিন্তু আমি সাকসেসফুল হইনি। আর যদি আমার মানে আমার লেখালেখির এখনকার লেখালেখির সাকসেসফুল প্যারামিটার হচ্ছে যে বাংলাদেশের সিরিয়াস পাঠক, মানে সিরিয়াস মানে বাইরের বই পড়ে বা নন ফিকশন পড়ে, এই ধরনের পাঠক যদি বাংলাদেশে 50,000 থাকে, মানে আমি যদি 5 লাখ থাকে, 5 লাখের 10% মানে 50,000, এরা অ্যাটলিস্ট জানবে যে হিমালয় পাই নামে একজন রাইটার এক্সিস্ট করে। এটা হচ্ছে আমার সাকসেসের প্রথম মানে প্যারামিটার। আর সেটার পরে আমার কোন একটা বই বের হইলে 3 বছরে 500 কপি বিক্রি হবে। এটা তো ভবিষ্যতের, আমি যেটা কোশ্চেন এই দুটা এতে যদি বলি এই সাকসেসও কিন্তু অ্যাচিভ হয় নাই। সো আলটিমেটলি রাইটিং এর জায়গায় আমি সফল না, রাইটিং এর জায়গায় আমি ব্যর্থ। ব্লগিং টাইমের সামুতের লেখালেখির মাধ্যমে যে আপনি নেটওয়ার্কিং গড়ে উঠছিল ওইটা, হ্যাঁ সেটা যদি বলি যে আমার তো বেসিক্যালি লাইফে কি হয়, আমি একটা কথা বলি যে আমার কাছে মানুষই হচ্ছে ধর্ম। আমি যেহেতু কোনো অর্গানাইজড ধর্ম পালন করি না, মানুষই ধর্ম। তো এরকম একটা ডায়লগ দেওয়ার পরে আমার 38 বছরের জীবনে আমার যে পরিমাণ মানুষের সাথে কানেকশন থাকা দরকার ছিল সেই পরিমাণ কিন্তু হয় নাই। ফলে এখানেও কিন্তু আসলে ফাপুরবাজি হয়েছে। মানে এখানেও কিন্তু মানে তুমি এখন যদি চিন্তা করো তোমার রেসপেক্টে আমার কথা চিন্তা করো, তুমি হয়তো 10 জন মানুষ চিনো, আমার সাথে 1000 মানুষের কানেকশন আছে, সেটা নট এনাফ। কারণ তুমি কিন্তু এই লাইফ চাও নাই, তুমি চাইছো একটা চাকরি করবা, মানুষের সাথে সামাজিকতা মেনটেন করবা এবং সাথে কিছু সৃজনশীল চর্চা করবা। ফলে তোমার ইয়েতে মানুষের এই পার্টটা হচ্ছে খুবই অন্য অনেকগুলো চেকলিস্টের একটা পার্ট। ফলে তোমার 10 জন মানে আমার এখানে মিনিমাম 10,000 থাকা উচিত ছিল, সেখানে আমার যদি 1000 হয়, সো এখন থার্ড আরে 10,000 বিরাট কিছু মনে করতেছে। কিন্তু তুই যে চিন্তা করো যে আমার যাবতীয় এনার্জি আমি এক জায়গায় ইনভেস্ট করতেছি, সেই জায়গায় যদি আমি দেখি কানেকশন আছে তো খুবই নগণ্য, এর সে তো বেশি কানেকশন অনেক মানুষেরই আছে। ফলে খুশি হওয়ার কিছু নেই। বাট একটা জায়গায় আমি খুব খুশি যে আমার শুভাকাঙ্ক্ষী আছে, এই জায়গাটাতে আমার একটা বড় সাকসেস, যে আমি যে কোনো সময় যে মানুষ 19-20 বলো বা ইন্ডিয়ার ইয়ের সময় এত শুভাকাঙ্ক্ষী সাধারণত মানুষদের থাকে না। ফলে আমার ওই যে আমি মনে হয় আগেও বলছিল যে 19-23-এর মানে জন্মানোর ওই সময় হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে আপনার ব্যাপারে ইয়েটা চেঞ্জ হয়েছে। মানে 7 দিনে 14 লক্ষ টাকা মানুষ হেল্প করছিল। এটা তার আগ পর্যন্ত ওই গিমিকি বা হিমু সিনড্রোম এরকম টাইপেরই চিন্তা ভাবনা অনেকটা ছিল। কিন্তু ওই সময় যখন হচ্ছে নিজের বাচ্চা, যমজ বাচ্চা অত ছোট প্রিম্যাচিওর হলো, ওদের জন্য এত টাকা লাগবে, যার শুধু ফেসবুকেই পোস্ট দিলেন। আমাদের অফিসের শুধু 9 ভাই ওই ফেসবুক পোস্টটাই প্রিন্ট করে দেয়াল লাগাইছিল। আর সোহাগ ভাইরা তো হচ্ছে পরে জেনে একটু রাগ হয়েছিল। সোহাগ ভাই আমাকে কোনো টাকা দেয় নাই, পরে দিছিল। না এটাই বলছি যে মানে অনেক পরে, মানে ধরো যে প্রায় 1 বছর পরে আমাকে 2 লাখ টাকা দিছিল, বাট ওই সময় সে কোনো টাকা দেয়নি। মানে ওইটাই বলছি যে ওইটা তখন তাদের কাছে যায়নি বলে সেটা তারাও একটু মন খারাপ করছে, যেহেতু আপনি তখনও তাদের কাছের ছোট ভাই আর কি। তো ওই সময় আর কি আমার মোহ ভাঙছে বলতে আমি মোটামুটি বুঝছি যে না, আপনি হচ্ছে এই মানে সোশ্যাল কারেন্সির ব্যাপারটাই যে ভ্যালু দেন এবং হচ্ছে ওইটাই হচ্ছে কি বলে রিলিজিয়াসলি ফলো করার ব্যাপারগুলো, এগুলো হচ্ছে। তারপরে অ্যাকচুয়ালি আমি ওই যে যেই কারণে বলতেছিলাম যে অন্যরকম ছাড়ার পরেও এখনো আমার সাথে ইয়ে হওয়ার কারণ কি, এইটা একটা অন্যরকম ছাড়ছি, তাও তো 7 বছর হয়ে গেছে। হ্যাঁ, মানে তারপরেও এখন পর্যন্ত আমার সাথে কমিউনিকেশনের কারণ আমার দিক থেকে যদি বলি যে এই মানে আমি যখন ওই সময় বুঝতে পারছি যে না, একটা ডিফারেন্ট কাইন্ড অফ হিউম্যান বিং এর হচ্ছে ইয়ে পাইছি,
মানে কি হাতের নাগালে দেখা পাইছি, তো তার সাথে কানেকশন রাখলে আমার একটা মেন্টাল তুমি যদি সাকসেস বলো এই একটা জায়গাতেই আমি সাকসেসফুল, বাদ বাকি সব জায়গায় আমি ফেল, যে আমার শুভাকাঙ্ক্ষী সংখ্যা বাড়ছে। এবং এই জায়গাটাতে আমি সংখ্যার চাইতে ডেপথের কথা বলবো, ডেপথ অনেক বেশি। তো এই জন্য মানুষ মানে মানুষই আমার ধর্ম, এই মানব ধর্ম আর মানুষই আমার ধর্ম দুটার কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। মানব আচ্ছা হ্যাঁ, মানে অনেকেই বলে যে আমি কোনো অর্গানাইজ ধর্ম পালন করি না, মানব ধর্ম পালন করি, কিন্তু আমি কিন্তু মানব ধর্ম বলতে বোঝাই যেটা হচ্ছে যে মানবিক কাজ করা হবে, মানুষের হচ্ছে সুযোগ সুবিধাতে হচ্ছে ফোকাস করা হবে, সবাই মিলেমিশে থাকবে। যখন আমি বলতেছি মানুষই আমার ধর্ম, সেটার তখন হচ্ছে যে মানুষ হয়ে যাইতেছে কাইন্ড অফ গড 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 ক্যারেক্টার কি হয় কিনা না, বা মানে ধরো যত রকম রিচুয়াল টিচুয়াল সবই হচ্ছে মানুষ সেন্ট্রিক। হ্যাঁ, সেখানে ভালো মন্দ সবকিছুই থাকতে পারে, মানে খারাপ কাজও হইতে পারে, মানে মানুষ এবং মানুষের কর্মকাণ্ড। হ্যাঁ, মানে সব মানুষই হচ্ছে আমার ধর্ম। সেই রকম একটা ডায়লগ দেওয়ার পরে কিন্তু গ্রোথ বা সেটা রিফ্লেকশন কিন্তু সিগনিফিকেন্টলি হায়ার না। এই জায়গায় এটাই ক্লিয়ার করতাম ভাই, যে সোশ্যাল কারেন্সির কথা বারবার বললেন, এইটা একটু মানে ডিটেইলিং করলে হয়তো এই পর্ব যারা দেখবে তাদের হয়তো মানে আপনার ব্যাপারে একটা ধারণা ক্লিয়ার হওয়ার চান্স আছে। সোশ্যাল কারেন্সির যে ব্যাপারটা, এইটা মানে কি আপনি কিভাবে আর কি ভ্যালু করেন, বা কোনটারে সোশ্যাল কারেন্সি বলতেছেন সেটা? সোশ্যাল কারেন্সি ডেফিনেশন চ্যাট জিপিটি যেটা দেয় আমিও সেটাই দিই। তো এটার জন্য চ্যাট জিপিটি কেউ যদি খুঁজে নেয় যে হোয়াট ইজ সোশ্যাল কারেন্সি এবং হাউ ইটস ইম্প্যাক্টস, এটা করলেই মোটামুটি পাওয়া যাবে। সো চ্যাট জিপিটি অ্যাভেলেবল, এটার জন্য আলাদা করে বলার কিছু নেই। মানে আমি সোশ্যাল কারেন্সিকে যদি নিজের মতো করে ডিফাইন করতাম তাহলে এটা বলার কিছু ছিল। মানে চ্যাট জিপিটি সোশ্যাল চ্যাট জিপিটি তো আসছে কয়েক বছর হলো, কিন্তু আপনার সোশ্যাল কারেন্সি তো আরো আগে থেকে আপনি হচ্ছে ফরওয়ার্ড করছেন। তখন আমি হিউম্যান কারেন্সি বলতাম শব্দটা, কিন্তু পরে ওইটাই আপনি কি ইয়ে করতেন, মানে ডিফাইন করতেন কি? আচ্ছা, তখন আমি যেটা ফিল করতাম যে আলটিমেটলি মানে কোন জিনিসটা ভ্যালু দেয় মানুষকে, ভ্যালু দেয় হচ্ছে কিছু মোমেন্ট ক্রিয়েট করা, তার সাথে কিছু মেমোরি ক্রিয়েট করা, এবং তার সাথে একটা বন্ডিং তৈরি করা, যে বন্ডিংটা আসলে মোস্টলি মানে এক ধরনের আত্মিক বন্ডিং, যে বন্ডিংটার সাথে বৈষয়িক ব্যাপার স্যাপার তোমার আমি বললাম যে এই যে ইয়েতে কি বলে, তুমি চাকরি বাকরি করে এত কিছু করো, কি হলো তোমার আমি বললাম যে গান গাওয়ার জন্য তুমি একটা আমির সিরাজি সম্মাননা ক্রেস ডিজাইন করে দাও, তুমি কিন্তু করতেছো, এটার তুমি কোনো রিওয়ার্ড পাইছো? মানে তোমারে আমি কোনো টাকা পয়সা দিত নাই। তারপর ধরো এই যে গাঙ্গুয়ার সাথে আমি যে বাজিগুলো ধরি, তুমি একদম সবগুলো ডকুমেন্টেড করতেছো, তোমার সময় যাচ্ছে না কেন করতেছো? তোমার তো চাকরি সংসার এগুলো থেকে সময় বাঁচা এগুলো করা লাগে। তোমার সাথে আমার ওই বন্ডিংটা হয়ে গেছে, ফলে কি হয়েছে যে ধরো যে তুমি আমার একটা কিছু বললে সেটা আমি যে ভ্যালু করি, বা আমি তোমার কিছু বললে তুমি যে ভ্যালু করো, এটার ভেতরে কিন্তু একটা কেমিস্ট্রি আছে, একটা বন্ডিং আছে। তো এইরকম বন্ডিংটা যেভাবে তৈরি হয়, ওই জিনিসটা পেছনে যে মেকানিজমগুলো কাজ করে, ওইটাকে আমি তখন হিউম্যান কারেন্সি বলতাম। কিন্তু পরে আমি যখন আরেকটু স্টাডি করলাম তখন দেখলাম হিউম্যান কারেন্সি বলতে আসলে অন্য কিছু মিন করে। আচ্ছা, পরে আমি বললাম তাহলে আমি যে জিনিসটা তো পরে আমি চিন্তা করলাম যে আমি যে জিনিসটা চিন্তা করতেছি এটার নাম কি, তো তখন আমি পুরো জিনিসটা চ্যাট জিপিটিকে বললাম যে এই জিনিসটার নাম কি হইতে পারে। তো সেইখানে সোশ্যাল কারেন্সি শব্দটা বললো, তখন দেখলাম যে ঠিক আছে, তাহলে সোশ্যাল কারেন্সি মনে হয় সুন্দর আছে, সেখান থেকে আসছে। এটা মূলত হচ্ছে আমরা মানে মোটা দাগে যদি বলি যে আসলে আপনার জন্য আরেকটা মানুষ কেন হচ্ছে তার রিসোর্স দিবে, যে কোনো ফরম্যাটের রিসোর্স, এই জিনিসটা মানে আপনি অ্যাচিভ করা মানে হচ্ছে সোশ্যাল কারেন্সি আপনার বাড়লো, এরকম ব্যাপারটা, তাই তো? তো এইরকম মানুষের সংখ্যা কত বেশি বাড়তেছে, মানে ওইটার ক্ষেত্রে আপনি যেটা একটু আগে বলছিলেন, সেখানে হচ্ছে মানে আপনার টার্গেটের 40% 50%-এর কাছাকাছি অ্যাচিভ হয়েছে। হ্যাঁ, ওই যে বলি যদি 300 কোটি ইউনিট থাকে আমি হয়তো 140 কোটি অ্যাচিভ হয়েছে। মানে এটা বলতেছি হচ্ছে যে আমার 38 বয়সে, 50 বছর বয়সে নিশ্চয়ই 1000 কোটি টার্গেট থাকবে, তখন যদি 1000 কোটির জায়গায় আমি 450 অ্যাচিভ করি, তাহলে কিন্তু আবার আমি টার্গেটটি পিছিয়ে আছি। মানে এমন তো না যে আমার আলটিমেট টার্গেট 300 কোটি ইউনিট, তাই না? তা তো না, এটা তো ওভার দ্য টাইম বাড়বে। আমার 22 বছর বয়সে তো নিশ্চয়ই 300 কোটি টার্গেট ছিল না, তখন নিশ্চয়ই কম ছিল। হ্যাঁ, 50-60 কোটি ছিল। সো আমি যদি বলি আমি 2018 পর্যন্ত বলি, তখন যদি আমার 100 কোটি টার্গেট ছিল, সেটা আমি 100 কোটি প্লাস অ্যাচিভ করছিলাম। আচ্ছা, পরের 7 বছরে আমার যে টার্গেটটা বাড়ছে সেই অনুপাতে আমি অ্যাচিভ করতে পারিনি। সো বলতে পারো যে ওইখান থেকে আমার একটা ব্রেকডাউন হয়েছে। 18 পর্যন্ত তো আমার আরেক জায়গায় আপনি পিছাই ছিলেন।
হ্যাঁ, পিছিয়ে ছিলাম হচ্ছে যে আমার 2014 থেকে 2017 4 বছরে একটা বইও লিখি নাই। সো এইখানে যে আমি একটা বিরাট বাস খাইছি, ওইটার ঘানি আমি এখনও টানতেছি। তো মানে লাইফ অলওয়েজ হচ্ছে ই ফেলস, আর তোমার প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার শেষ পর্যন্ত দেখতে হবে যে তোমার ওই নিট পজিটিভ কিনা। আমার যেটা হয়েছে কার্ভটা এইখানে এখন একটু স্ট্যাগনেন্ট আছে, ওই কার্ভটাকে আবার একটু শার্প করতে চাই। এই ঠিক আছে ভাই, তাহলে আমরা মনে হয় আজকে শেষ করতে পারি আর কি। হ্যাঁ ঠিক আছে, তাকবীর। আলোচনা অনেক লম্বা হলো, আরো করা যাইতো। না ঠিক আছে, মোটামুটি আরেকদিন হবে হয়তো। হ্যাঁ মানে 100তম এপিসোড হিসেবে এই আলাপে যা যা বলার দরকার ছিল এখানে, মানে আগেও বলছি এরকম জিনিসপত্র কমই ছিল, নতুন কথাই তো বলছি। সো তোমার সাথে আর আরেকটা ব্যাপার হচ্ছে তুমি তো ক্যামেরায় অতটা কমফোর্টেবল না। তুমি তো আমার আসলে 100তম পর্বতে আসার কথা ছিল না, আরো আগে আসার কথা ছিল। তো তুমি তো আমার মতো কি বলে প্রফেশনাল কথক না। হ্যাঁ, যেহেতু আমি ক্যামেরায় 100 এপিসোড করে ফেলছি, ফলে আমাকে এখন প্রফেশনাল বলা যাইতেই পারে। ঠিক আছে, চলে যখন আসছে এরপরে আবার নিয়মিত বিরতিতে আসা যাবে। তুমি বসে চা খাও, আমি শেষ করি। আপনারা একটা ব্যাপার খেয়াল করছেন কিনা, মানে যখন আমি বাবরের সাথে নিজে প্রশ্ন করি তখন দেখা যায় যে আমি একটা টপিক ধরে ধরে অনেক ধরনের জিনিসপত্র এক্সপ্লোর করতে করতে একটা বিষয়ে আগানোর চেষ্টা করি, কিন্তু যখন আমি নিজে থাকি গেস তখন দেখা যাচ্ছে যে আলাপগুলো শেষ পর্যন্ত আমার পার্সোনাল থট, পার্সোনাল যে আলাপ, এই ফিলসফি, লাইফস্টাইল, সেগুলোই বেশি রিফ্লেক্টেড হয়। সো এখন এটা একটা গুরুতর প্রশ্ন যে বাবুল শোতে তো আমি এই প্রথাগত ইন্টারভিউ যে ফরম্যাট সেটা ফলো করি না, কিন্তু নিজে যখন গেস্ট থাকি তখন আবার ঠিকই আমি ওই কি বলে নায়ক নায়িকারা যেভাবে ইন্টারভিউ দেয়, আপনার জীবনের লক্ষ্য কী ছিল, আপনার ওইটাকে কীভাবে দেখেন, সেই ইন্টারভিউর মধ্যেই পড়ে যায়। তো এটা কি আসলে আমার এক ধরনের ভণ্ডামি কিনা, বা এই সুযোগে নিজের প্রমোশন করে দুটো পয়সা কামানোর চিন্তা করি কিনা, এটা একটা আসলে কনফ্লিক্টের ব্যাপার আছেই। তো কনফ্লিক্টই তো আসলে জীবন, তো এই কনফ্লিক্ট নিয়ে আমাদের আগাইতে হবে। তো আজকে বাবুল রশিওর 100তম এপিসোডের 5টা এপিসোডে আমি নিজেই ছিলাম। তার মানে হলো যে 5% কমিশন আমি নিজেই খেয়ে ফেলছি। তো এইটা যদি কোনো হইতো, মানে রাজনৈতিকের জায়গায় হয়তো তখন বলা হয়তো যে সে 5% কমিশন খায়, মিস্টার 5%। তো ঠিক আছে, অন্য সব জায়গার মতো আমিও বোধহয় এখানে একটা 2 নম্বরই করতেছি। বাট দেখা যাক, আমি আসলে ডিসিভ এবং আউটস্মার্ট এই দুটার ব্যাপারে আমি সবসময় বলি যে ডিসিভ করাটা অনুচিত, কিন্তু কাউকে যদি আউটস্মার্ট করতে পারা যায় সেটা এক ধরনের ক্রেডিট। তো আমার মোরালিটির ফ্রেমে আউটস্মার্ট করাটাকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। তো আমিও বোধহয় কিছুটা ম্যানিপুলেট করে, এই যে আউটস্মার্ট করে অন্যকে যখন প্রশ্ন করি তখন নানা ধরনের প্রশ্ন করি, কিন্তু নিজে যখন বসি তখন ঠিকই দেখা যাচ্ছে নিজের গল্পই বলি। তো আমার এই যে ত্রুটি এবং ম্যানিপুলেশনের যে অ্যাপ্রোচ, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার প্রয়োজন নয়, এটাকে আপনারা সমালোচনাই করেন, নিন্দাই করেন। তাতে যদি কিছুটা আমার মধ্যে উপলব্ধি তৈরি হয় এবং আমার সংশোধন আসে, খারাপ কি। তো 100তম এপিসোড আজকের মতো শেষ। 503 এপিসোড পর্যন্ত সুস্থ থাকলে অবশ্যই 503 এপিসোড হবে। ততদিনে হয়তো আরও অনেক অনেক গেস্ট আসবে। আরও 403 এপিসোড বাকি আছে। 403 এপিসোডের মধ্যে যদি 5% করে হয় তাহলে আরও 20 বার আমার আসার কথা, কিন্তু অত টপিক বোধহয় নাই। হাওয়েভার দেখা যাক মিস্টার 5% থেকে 1%-এ নামা যায় কিনা। 5% থেকে 1%-এ নামি, সেটাও এক ধরনের সাকসেস। সবাই ভালো থাকেন, 200 এপিসোডে আবার দেখা হবে।